একটি ক্লান্ত একা মা বাসে এক অপরিচিতের কাঁধে অসাবধানতাবশত ঘুমিয়ে পড়েছিলেন। তিনি জানতেন না যে সেই লোকটি একটি বিশাল কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও ছিলেন এবং এই সাক্ষাৎ তার পুরো জীবন বদলে দিতে চলেছে। এটি এমন একটি হৃদয়ে স্পর্শ করা গল্প যা দয়া, মানবতা এবং জীবনের অপ্রত্যাশিত মোড়কে তুলে ধরে। শহরের ভর দুপুরে বাসের জানালা থেকে আসা তীব্র রোদ বছরের পর বছর ধরে রংহীন মেঝেতে দাগ তৈরি করছিল। বাইরে গাড়ির হর্নের শব্দ ভেতরে ঠান্ডা দীর্ঘশ্বাসের সাথে মিশে যাচ্ছিল। এটি ছিল দৈনন্দিন জীবনের এক ক্লান্ত সুর। বাস নম্বর ৮ আন্ধির স্টেশনের কাছে একটি ছোট স্টপেজে থামল। দরজা খুলল এবং প্রিয়া দ্রুত ভিতরে উঠল। তার হাতে ছিল একটি পুরনো কাপড়ের ব্যাগ, যার ফিতেগুলো ক্ষয়ে গিয়েছিল। চুল একটি রাবার ব্যান্ড দিয়ে এলোমেলোভাবে বাঁধা এবং চোখ ঘুম আর রোদ বাতাসের অভাবে কালো হয়ে গিয়েছিল। কেউ তাকে আসন ছেড়ে দিল না। সে মানুষের ভিড়ের মধ্যে চুপচাপ দাঁড়িয়ে রইল। একটি মাত্র খালি আসন ছিল। সেই লোকটির পাশে যে জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল, তার চোখ ছিল শান্ত, যেন এই ভিড়ভাট্টাপূর্ণ জগতের সাথে তার কোনো সম্পর্কই নেই। প্রিয়া এত সাবধানে বসে পড়ল যেন সে কাউকে বিরক্ত করতে ভয় পাচ্ছিল। তার কপাল আর পিঠে ঘাম জমেছিল। আজ দুপুরে সে ৩টি কোম্পানিতে গিয়েছিল, কিন্তু সবাই তাকে ফিরিয়ে দিয়েছে। এক জায়গায় বলা হয়েছে তারা কলেজ ছেড়ে আসা কর্মীদের নেয় না। অন্য জায়গায় বলা হয়েছে তাদের কাছে ইতিমধ্যেই পর্যাপ্ত লোক আছে। তার ব্যাগে থাকা চাকরির আবেদনপত্র সকাল থেকে বের করা আর রাখার কারণে মুচড়ে গিয়েছিল। সে চোখ বন্ধ করে নিল। বাস চলার সাথে সাথে তার মাথা দুলছিল। শরীর ভীষণ ক্লান্ত এবং তারপরে সে কখন ঘুমিয়ে পড়ল তা জানতেও পারল না। তার মাথা ধীরে ধীরে ডান দিকে ঝুঁকল এবং পাশের অপরিচিত লোকটির কাঁধে ঠ্যাস দিয়ে ঘুমিয়ে পড়ল। সেই লোকটি ফিরল না। শুধু তার কোলে রাখা হাতটি সামান্য নড়ল আর তারপর আবার আগের মতো স্থির হয়ে গেল। সামনে বসা এক বৃদ্ধা এই দৃশ্য দেখে মাথা নাড়লেন এবং পাশে বসা একজনকে ফিসফিস করে বললেন, বেচারি, আজকালকার ছেলে মেয়েদের কত কষ্ট করতে হয়, এত অল্প বয়সেই এত ক্লান্ত হয়ে গেছে। কেউ উত্তর দিল না, কিন্তু বাসে বসা কিছু মানুষের চোখে কোমলতা এলো। একজন তরুণী মা একজন অপরিচিতের পাশে ঘুমাচ্ছে। এটি এমন দৃশ্য ছিল না যা সবাই দেখে, তবে কেন যেন এটি মানুষের মনকে শান্ত করে দিল। ড্রাইভার আয়নায় তাকালো, কিছু বলল না, আর রেডিওতে চলতে থাকা একটি পুরনো রোমান্টিক গানের আওয়াজ সামান্য কমিয়ে দিল। প্রেমের পুরনো সুর ধীরে ধীরে বাজছিল, যা প্রিয়ার নিয়মিত নিঃশ্বাসের সাথে মিশে গেল। এক মোড়ে বাস হঠাৎ ব্রেক করল, যার ফলে পুরো বাস কেঁপে উঠল। প্রিয়া চমকে জেগে উঠল। সে কয়েকবার পলক ফেলল, তারপর বুঝতে পারল যে তার মাথা একজন অপরিচিতের কাঁধে ছিল। সে ঘাবড়ে গিয়ে উঠে দাঁড়ালো এবং তাড়াহুড়োয় বলল, মাফ করবেন, আমার উদ্দেশ্য ছিল না। সেই লোকটি ধীরে ধীরে মাথা নাড়ল। তার ঠোঁট থেকে একটি শব্দও বেরোল না। ভর দুপুরের রোদে তার মুখ উজ্জ্বল দেখাচ্ছিল, কঠিন কিন্তু শীতল নয়। যখন প্রিয়া মাথা নিচু করে তার জিনিসপত্র গোছালো এবং দাদরের কাছে স্টপেজে নামার জন্য ভিড়ের মধ্যে ঢুকল, তখন তার চোখ ধীরে ধীরে প্রিয়ার পিছু নিল। সে এত দ্রুত চলে গেল যে সে বুঝতেও পারল না তার মেয়ে পরীর ছোট রুমালটি সিটে পড়ে গেছে। সেই রুমালটিতে বিবর্ণ গোলাপি সুতো দিয়ে পরী লেখা ছিল, যা বাসের পুরনো জানালা দিয়ে আসা আলোতে চুপচাপ পড়েছিল। লোকটি রুমালটি তুলে নিল, কিছুক্ষণ চুপচাপ দেখল, তারপর ধীরে ধীরে ভাঁজ করে তার বুকের পকেটে রাখল। তার ঠোঁটে একটি হালকা হাসি ফুটল। বলা মুশকিল ছিল যে এটি প্রশংসার হাসি নাকি আরও গভীর কিছু। শুধু তার চোখ সামান্য কুঁচকে গেল, যেন সে দূরের কিছু মনে করার চেষ্টা করছে। যখন প্রিয়া ফুটপাথে হাঁটছিল, তার বুক তখনও ঘাবড়ে যাওয়া অবস্থায় জোরে ধড়ফড় করছিল। কপালে ঘাম ছিল এবং সকাল থেকে কিছু না খাওয়ার জন্য পেট গুড়গুড় করছিল। বাজারের কাছে এক রাস্তার ধারের খাবার দোকান বন্ধ হয়ে যাচ্ছিল। ডাল আর সবজির গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ছিল, কিন্তু সে শুধু একবার তাকিয়ে মাথা নিচু করে এগিয়ে গেল।
তার পকেটে এতটুকুই টাকা ছিল যা দিয়ে আজ রাতে মা মেয়ের জন্য এক পাউরুটি কেনা যাবে। তার স্যাঁতস্যাঁতে র্যাংটা ঘরে ফিরে প্রিয়া দেখল যে পরী ঘুমিয়ে পড়েছে। তার মুখটি তখনও নড়ছিল, যেন সে স্বপ্নে মায়ের নাম ডাকছে। সে চুপচাপ মায়ের কষে বসে পড়ল। ঘাম মোছার জন্য রুমাল বের করতে সে ব্যাগ খুলল, কিন্তু অনেক খোঁজার পরেও সেটি পেল না। তার বদলে 4 ভাঁজ করা একটি অদ্ভুত কাগজের টুকরো সামনে এলো। সে সেটি খুলল। এটি সাদা কাগজে ছাপা ছিল, যেখানে শুধু কয়েকটি লাইন ছিল। বাচ্চাদের দেখাশোনার জন্য একজন লোক দরকার, থাকার ব্যবস্থা সহ, বেতন আলোচনা সাপেক্ষ, সরাসরি সাক্ষাৎকার। নিচে আসন ছিল ভিলা নম্বর 12, বসন্ত বিহার। প্রিয়া অবাক হয়ে গেল। সে এই কাগজটি আগে কখনো দেখেনি। সে তার ব্যাগটি বারবার উল্টে দেখল। সে নিশ্চিত ছিল যে সকালে এটি ব্যাগে ছিল না, কেউ বাসে রেখে দিয়েছে। সে ঘুমন্ত পরীর দিকে তাকালো, যার গাল রোদে লাল হয়ে গিয়েছিল। সে কাগজের টুকরোটি শক্ত করে ধরল। তার মনে সন্দেহ, ভয় এবং আশার মধ্যে এক অদ্ভুত অনুভূতি জাগল। এটি ছিল আলোর একটি ক্ষীণ রেখা, যা তার হতাশাপূর্ণ দিনের ধূলিময় স্তর ভেদ করে এসেছিল। বাইরে ঝিঝি পোকার আওয়াজ শুরু হয়ে গিয়েছিল। আজকের দুপুরও প্রতিদিনের মতো রোদ, খিদে এবং উদ্বেগপূর্ণ হতে পারত, কিন্তু কোথাও যেন মনে হচ্ছিল কিছু একটা পরিবর্তন শুরু হয়েছে। দিন ফুরিয়ে আসার আবছা আলোতে প্রিয়া আরও একবার সেই কাগজের টুকরোটির দিকে তাকালো। তার চোখে দ্বিধা ছিল। সে জানত না বাসে তার পাশে বসা সেই লোকটি এই কাগজের সাথে যুক্ত ছিল কিনা। পরের দিন দুপুরে আকাশ তখনও উত্তপ্ত ছিল, কিন্তু প্রিয়া গতকালের চেয়ে বেশি শান্ত অনুভব করছিল। সম্ভবত কারণ তার ব্যাগে রাখা ছোট কাগজটি তার কঠিন দিনগুলির মাঝে এক ফালি আশা জাগিয়ে তুলেছিল। সে পরীকে নিয়ে বাসস্টপ থেকে প্রায় 1 কিলোমিটার হেঁটে বসন্ত বিহারে গেল, যা একটি শান্ত, গাছপালায় ভরা ভিলা এলাকা বলে মনে হচ্ছিল। প্রিয়া ভিলা নম্বর 12 সামনে দাঁড়াল, যেখানে সেই অদ্ভুত কাগজটি তাকে নির্দেশ করেছিল। উঁচু গেট, যার ওপর লোহার নকশা করা বেড়া, ভেতরে কৃষ্ণচূড়ার গাছের ছায়া পাথরের পথে শীতলতা দিচ্ছিল। প্রিয়া দ্বিধাগ্রস্ত ছিল। এই বাড়িটি খুবই বিলাসবহুল এবং শান্ত লাগছিল, যা তার এবং তার মেয়ের বস্তি থেকে সম্পূর্ণ আলাদা ছিল। সে পরীর দিকে তাকালো, যে তার মায়ের হাত শক্ত করে ধরেছিল। তার গোল চোখগুলো অপরিচিত পরিবেশে ভরেছিল। মা, এটা কার বাড়ি, এত বড়? পরী ধীরে ধীরে জিজ্ঞেস করল। প্রিয়া জোর করে হেসে বলল, এটা অন্য কারোর বাড়ি মা। মা এখানে চাকরির জন্য এসেছে। তুমি এখানেই চুপচাপ বসো, মা 1 মিনিটের মধ্যে আসছে। সে ঘণ্টা বাজালো, যার শব্দ প্রতিধ্বনিত হল। কিছুক্ষণ পর গেট সামান্য খুলল এবং একজন মধ্যবয়স্ক লোক, যিনি ধূসর শার্ট পরেছিলেন, গম্ভীর মুখে বাইরে এলেন। তিনি ছিলেন রাম সিং, এই ভিলার পুরনো ম্যানেজার। আপনার কি দরকার? জি, আমি দেখাশোনার চাকরির বিজ্ঞাপন দেখেছিলাম। আমি আবেদন করতে এসেছি। রাম সিং প্রিয়াকে মাথা থেকে পা পর্যন্ত দেখলেন। পুরনো শার্ট, বিদর্ণ কালো প্যান্ট, ক্ষয়জারা চপ্পল। বেশি কিছু বলার দরকার ছিল না। তার চোখই বলে দিল যে সেই জায়গার উপযুক্ত নয়। এখন আর প্রয়োজন নেই, আপনি যান। কিন্তু কাগজে স্পষ্ট লেখা আছে যে এখনও কর্মী নেওয়া হচ্ছে। প্রিয়া ধীরে ধীরে তার পকেট থেকে কাগজের টুকরোটি বের করে দুর্বল প্রমাণ হিসেবে ওপরে তুলল। রাম সিং সেটির দিকে এক নজর দেখলেন এবং ভেতরে ঘুরতে ঘুরতে বললেন, কে এই বোকা কাজ করছে? ঠিক যখন প্রিয়া ফিরতে যাচ্ছিল, দ্বিতীয় তলার বারান্দা থেকে একটা শান্ত এবং গভীর মহিলার কণ্ঠস্বর এলো। রাম সিং, ওকে ভেতরে ডাকো, আমি ওর সাথে দেখা করতে চাই। রাম সিং চমকে উপরে তাকালেন এবং ধীরে ধীরে মাথা নিচু করলেন। জি মালকিন। প্রিয়া উপরে তাকালো। একজন বয়স্ক মহিলা, যার সাদা চুল খোপা করে বাঁধা ছিল, রেলিংয়ে ঝুঁকেছিলেন। তার চোখ পরিষ্কার ছিল, যদিও মুখে সময়ের ভাঁজ ছিল। তিনি ছিলেন সাবিত্রীজি, বাড়ির মালকিন। প্রিয়াকে বসার ঘরে ডাকা হলো। পরী চুপচাপ তার ছোট ব্যাগটি ধরে পাশে বসেছিল। ঘরটি ক্লাসিক ধাঁচে সাজানো, শীতল, এবং টেবিলের উপর রাখা চীনামাটির ফুলদানি থেকে ল্যাভেন্ডারের গন্ধ আসছিল। তোমার নাম কি? সাবিত্রীজি নরম সুরে জিজ্ঞেস করলেন। জি, আমার নাম প্রিয়া, প্রিয়া শর্মা। আমি চাকরি খুঁজছি। ঘরোয়া কাজ বা কোনো অয়স্ক মানুষের দেখাশোনা সবই করব। শুধু থাকার জায়গা চাই, যাতে আমি আমার মেয়েকে সাথে রাখতে পারি। সাবিত্রীজি কয়েক সেকেন্ড ধরে প্রিয়াকে দেখলেন এবং হঠাৎ জিজ্ঞেস করলেন, তুমি কতদূর পড়াশোনা করেছ? জি, আমি টিচার্স ট্রেনিং কলেজে ছিলাম,
কিন্তু মেয়ের জন্মের কারণে মাঝপথে ছাড়তে হয়েছিল। এক মুহূর্তের নীরবতা। তুমি কি রান্না করতে পারো? জি হ্যাঁ, গ্রামে আমি পুরো পরিবারের জন্য রান্না করতাম, এবং এখনও আমি আমার বস্তির অন্যান্য মহিলাদের সাথে মিলে রান্না করি, যাতে টাকা সাশ্রয় হয়। তাহলে তুমি এখানে কাজ করে দেখো। আমি বারবার লোক পরিবর্তন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। রামসিং সামান্য কপাল কুঁচকালেন, কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু সাবিত্রীজি হাত তুলে তাকে থামিয়ে দিলেন। আমি ওর চোখে সততা দেখতে পাচ্ছি। এভাবেই প্রিয়ার কাজ শুরু হলো, যদিও কোনো চুক্তি স্বাক্ষর হয়নি। তাকে বাগানের পেছনে একটি ছোট ঘরে থাকার জায়গা দেওয়া হলো, যা মামের জন্য যথেষ্ট ছিল। প্রথম দিনের খাবারে প্রিয়া ডাল, ভাত এবং একটি সাধারণ সবজি রান্না করল। সাবিত্রীজি খেয়ে শুধু মাথা নেড়ে বললেন, ঠিক আছে। পরি দ্রুতই সেখানে অভ্যস্ত হয়ে গেল। সে ছিল বিনয়ী, বাধ্য এবং বিশেষভাবে কৌতূহলী। এক দুপুরে যখন প্রিয়া বারান্দা পরিষ্কার করছিল, পরি চুপি চুপি ভিলা ঘুরে দেখতে বেরিয়ে পড়ল। সে অসাবধানতাবশত দ্বিতীয় তলায় লাইব্রেরির দরজা খুলে দিল। ভেতরে একজন লোক বড় স্ক্রিনে অনলাইন মিটিং করছিল। পরি ভুল করে টেবিলের কোণে ধাক্কা খেল এবং মেঝেতে পড়ে গেল। আউচ! সে জোরে কেঁদে উঠল। রোহন, যে লাইব্রেরিতে বসেছিল, চমকে পিছনে ফিরল। প্রিয়া চিৎকার শুনে সিঁড়ির দিকে দৌড়ে গেল। তার বুক ধরফর করছিল। সে দরজা ঠেলে খুলল। তার মুখ ঘাবড়ে গিয়েছিল। পরি, হে ভগবান, তুমি আঘাত পাওনি তো? সে হাঁটু গেড়ে বসে তার মেয়েকে তুলতে শুরু করল এবং তারপর মাথা তুলল। তার চোখ সামনে দাঁড়িয়ে থাকা লোকটির সাথে মিলল। দুজনেই চমকে গেল। আপনি? সে লোকটি ছিল যে সেই দিন বাসে তার পাশে বসেছিল। আপনি? তার মুখ থেকে বেরিয়ে গেল। রোহন কিছু বলল না, শুধু ধীরে ধীরে মাথা নাড়ল এবং মিটিং টেবিলের দিকে ফিরল। তার কণ্ঠস্বর গভীর ছিল। এটা একটা ব্যক্তিগত জায়গা। আশা করি আপনি আপনার সন্তানের একটু বেশি খেয়াল রাখবেন। প্রিয়ার মুখ লাল হয়ে গেল। সে মাথা নিচু করে নিল। আমি দুঃখিত, আমি খুব অসাবধান ছিলাম। সে পরীকে নিয়ে বাইরে চলে গেল। তার হৃদয় লজ্জা এবং দ্বিধায় ভরা ছিল। এই সেই লোক হতে পারে যার কাঁধে সে কিছুক্ষণ ঘুমিয়েছিল? এখন সেই চমৎকার লাইব্রেরির মালিক। কিন্তু সে সেই ঘটনার কথা একবারও উল্লেখ করল না। না হাসল, না বকা দিল, না কোনো পরিচয় দেখালো। এক খুব রহস্যময় মানুষ। সেই রাতে প্রিয়া তার জিনিসপত্র গোছালো। তার মন অস্থির ছিল। সাবিত্রীজি কি তার মন পরিবর্তন করবেন? সেই লোকটি কি তার নতুন চাকরিতে প্রভাব ফেলবে? বসার ঘরে রোহন লাইব্রেরি থেকে নিচে নামল। এক গ্লাস জল নিল। তার কণ্ঠস্বর বাতাসের মতো হালকা ছিল। রামসিংজি, তার রেকর্ড রাখুন। আমি দ্বিতীয়বার কাকতালীয়ভাবে জল নেওয়ার উপর বিশ্বাস করি না। বসার ঘরের পাশে ভিলার পেছনের করিডোরের কাছে একটি ঘর ছিল, যেটাকে প্রিয়া এবং পরীর থাকার জন্য অস্থায়ীভাবে ঠিক করা হয়েছিল। সেখানে এয়ার কন্ডিশনার ছিল না, না ছিল আরামদায়ক বিছানা। কিন্তু প্রিয়ার জন্য এটি ছিল এমন এক মূল্যবান জিনিস যা সে কখনো স্বপ্নেও ভাবেনি। সে কাঠের চেয়ারে বসেছিল, যা দেয়ালের সাথে লাগানো ছিল, ঘুমন্ত পরীকে কোলে নিয়ে। তার হাত একটি পাতলা কম্বল শক্ত করে ধরে রেখেছিল। তার চোখ দরজার দিকে ছিল, যা একটি নতুন পথ খুলে দিয়েছিল। কিন্তু সে এটাও জানত না যে এই পথে সে কতদূর যেতে পারবে। প্রিয়ার মনে জট পাকানো চিন্তা ছিল। যদি তারা জানতে পারে যে ভাড়ার টাকা দিতে না পারায় আমার বিরুদ্ধে মামলা হয়েছিল, যদি তারা জিজ্ঞাসা করে যে একজন টিচার্স ট্রেনিংয়ের ছাত্রী কিভাবে পরিচারিকা হয়ে গেল, তাহলে আমি কি উত্তর দেব? সে ধীরে ধীরে মাথা নিচু করে তার মেয়ের কপালে হাত বুলালো। এই শান্ত এবং কাঠের সুগন্ধিত পৃথিবীতে প্রিয়ার হৃদয় তখনও আত্মসন্দেহের নীরব বৃষ্টিতে ভিজেছিল। পরের দিন সকালে প্রিয়া সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠল। সে একটি কেটলি গরম চা বানালো এবং সাবিত্রীজির জন্য সাদা পরিজ এবং সামান্য কিমা বানালো। নতুন গ্যাস স্টোভ এবং ঝকঝকে বাসনপত্র তাকে কিছুটা অস্বস্তি দিচ্ছিল, কিন্তু সাবিত্রীজি শুধু ধীরে ধীরে মাথা নাড়ে বললেন, ঠিক আছে, ধীরে ধীরে অভ্যেস হয়ে যাবে। ব্রেকফাস্টের পর প্রিয়া টেবিল পরিষ্কার করল, হল ঝাড়ু দিল, বারান্দায় অর্কিডের টবে জল দিল এবং তারপর হাতে কাপড় ধুতি শুরু করল, কারণ সে নতুন ওয়াশিং মেশিন ব্যবহার করতে পারত না। সাবিত্রীজি তাকে ডাকলেন। তার কণ্ঠস্বর গভীর ছিল। বেটা, তোমাকে এত কিছু করতে হবে না, শুধু আমার এবং পরীর খেয়াল রাখো। বাকি সব কাজের জন্য লোক আছে। প্রিয়া অবাক হয়ে গেল। তার চোখ লাল হয়ে গেল। সে কখনো ভাবেনি যে কেউ তাকে এত আদর করে বেটা বলে ডাকবে। পরের কয়েকদিনে পরী বাড়িতে আসা এক বৃদ্ধা আর্ট শিক্ষিকার ক্লাসে যোগ দেওয়ার সুযোগ পেল, যিনি বাড়ির বাচ্চাদের শেখাতেন। পরী রং ভালোবাসত এবং শিক্ষিকা তার বুদ্ধিমত্তা এবং বিনয়ের প্রশংসা করলেন। সন্ধেবেলা যখন সে আঁকা ছবি দেখাতো, প্রিয়া ধীরে ধীরে হাসত, তার হাত মুছে মেয়েকে জড়িয়ে ধরে বলতো, আমার মেয়ে সেরা। একবার বসার ঘরে বইয়ের আলমারি পরিষ্কার করার সময় প্রিয়া একটি পুরনো রূপকথার বই খুঁজে পেল, যার মলার ছেঁড়া এবং পাতা হলুদ হয়ে গেছিল। সে প্রতিদিন রাতে ঘুমানোর আগে পরীকে সেটি পড়ে শোনাত। তার কণ্ঠস্বর গ্রীষ্মের হালকা বাতাসের মতো নরম ছিল। এক সময় ছিল এক গরিব গ্রামে একটি অনাথ মেয়ে তার বাবার সাথে একটি ছোট্ট কুঁড়ে ঘরে থাকত।
উপরে সিঁড়িতে রোহন ল্যাপটপ নিয়ে নিচে নামছিল। নিচ থেকে আসা গল্প বলার আওয়াজ শুনে সে কয়েক ধাপ উঠে থেমে গেল। সেই মহিলার কণ্ঠস্বর খুব স্পষ্ট ছিল না, কিন্তু মায়ের মতো কোমল ছিল, যে একবার আগুনের পাশে তাকে গান শোনাতো। সে রেলিংয়ের ফাঁক থেকে উঁকি দিল। সেই মহিলা একটি ছোট্ট তোষকের উপর বসে তার মেয়েকে জড়িয়ে ধরেছিল। নাইট ল্যাম্পের আলো তার এলোমেলো চুলের উপর পড়ছিল। সে ধীরে ধীরে হাসল, কিন্তু তার হাসিতে একটা গভীর বেদনা লুকিয়েছিল। রোহন কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে রইল। তার ভ্রু সামান্য কুঁচকে গেল এবং তারপর সে চলে গেল। সেই রাতে হালকা বাতাস বইছিল, বাইরের গাছপালা সরসর করছিল। রাত প্রায় 9টার দিকে যখন প্রিয়া কাপড় ভাঁজ করছিল, তখন সাবিত্রীজির ঘর থেকে জোরে কাশির আওয়াজ এলো। সে সাথে সাথেই কাপড় ফেলে দৌড়ে গেল। সাবিত্রীজি একটি চেয়ারে বসেছিলেন, হাত বুকে রাখা, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। প্রিয়া তাকে ধরল, দ্রুত গরম জল আনল এবং বাম বের করে তার পিঠে মালিশ করল। তার কণ্ঠস্বর কাঁপছিল। আন্টিজি, আপনি ঠিক আছেন তো? আমি কি অ্যাম্বুলেন্স ডাকব? না না, দরকার নেই, শুধু অল্প সময়ের জন্য। আলমারি থেকে কাশির ওষুধ বের করো, বাদিকে দ্বিতীয় ড্রয়ারে আছে। প্রিয়া কাঁপতে কাঁপতে আলমারি খুলল। যখন সে ওষুধ ঢালছিল, দরজায় একটি ছায়া চুপচাপ দেখা গেল। রোহন। সে ভেতরে এলো, তার মাকে দেখল, তারপর প্রিয়ার দিকে ফিরল। তুমি এখানে কি করছো? তার কণ্ঠস্বর কঠোর ছিল না, তবে দৃঢ় ছিল। প্রিয়া ঘাবড়ে গেল। জি, সাবিত্রীজি খুব কাঁসছিলেন, আমি আওয়াজ শুনে চলে এলাম। সে কিছুক্ষণ সাবিত্রীজিকে দেখল, তারপর প্রিয়াকে দেখল। তার চোখে অর্ধেক রাগ এবং অর্ধেক রহস্য ছিল। হলুদ নাইট ল্যাম্পের আলোতে তারা প্রথমবারের মতো এত কাছাকাছি দাঁড়িয়েছিল। সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, আপনিই সেই যিনি সেদিন বাসে ছিলেন? প্রিয়া চুপচাপ দাঁড়িয়ে রইল, মাথা নিচু করে, সরাসরি তাকানোর সাহস পেল না। তার হাত অসাবধানতাবশত নিজের আস্তিন আঁকড়ে ধরছিল। সে আর কিছু জিজ্ঞেস করল না, শুধু একটি হালকা দীর্ঘশ্বাস ফেলল এবং বাইরে চলে গেল। আমার তেমনই মনে হয়েছিল। দরজা তার পিছনে বন্ধ হয়ে গেল। ঘরে এক দম বন্ধ করা নীরবতা রেখে গেল। প্রিয়া সেখানেই দাঁড়িয়ে রইল, তার চোখ সামান্য কাঁপছিল, বুক জোরে ধরফর করছিল, যেন জীবনে কিছু স্পর্শ করা হয়েছে। পরের দিন সকালে সাবিত্রীজি পরীকে ডাকলেন। বাড়ির সিঁড়িতে বসে আলমারি থেকে একটি ঐতিহ্যবাহী ওড়না বের করলেন। এসো, আমি তোমাকে ঐতিহ্যবাহী উপায়ে ওড়না বাঁধতে শেখাই। গ্রামের মেয়েদের ওড়না বাঁধতে জানা উচিত। পরী হেসে উঠল এবং চুপচাপ বসে পড়ল। প্রিয়া দূর থেকে দেখছিল। গত রাতের পর তার হাত তখনও কাঁপছিল, কিন্তু তার মনে এক নতুন অনুভূতি প্রবেশ করেছিল, একটা অনুভূতি যে জীবন বদলাতে শুরু করেছে, যদিও সে এখনও কোনো কিছু নিয়ে নিশ্চিত ছিল না। যেমন রাত হলো, শহরের এক দিনের ক্লান্তি শেষে হালকা বৃষ্টি শুরু হলো। ভিলার করিডোরের শেষে ছোট ঘরে তখনও একটি প্রদীপের আলো জ্বলছিল। প্রিয়া বিছানায় গুটিয়ে বসেছিল। পরী গভীর ঘুমেছিল। তার নিঃশ্বাস হালকা এবং নিয়মিত ছিল। তার হাতে এখনও কাপড়ের পুতুলটি ছিল, যা সাবিত্রীজি হাতে সেলাই করে দিয়েছিলেন। ফোনের ঘণ্টা ধীরে ধীরে শান্ত পরিবেশে বাজল। প্রিয়া চমকে গেল। স্ক্রিনে এমন একটি নাম ছিল যার সাথে সে আর যোগাযোগ করার সাহস করতে পারত না। সুনিতা, যে একসময় তার নিজের বোনের মতো ছিল, যে তাকে তখন সাহায্য করেছিল যখন মা মেয়েকে ভাড়া বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু এই সেই ব্যক্তি ছিল যে সেই বছর যখন প্রিয়ার ঘরে ঋণদাতারা এসে হট্টগোল করছিল, তখন চুপচাপ নিজের জিনিসপত্র নিয়ে কিছু না বলে চলে গিয়েছিল। হ্যালো, প্রিয়া কাঁপতে কাঁপতে বলল। তার হাত চাদরের কিনারা শক্ত করে ধরছিল। প্রিয়া, তুমি কেমন আছো? অন্যদিকে মহিলার কণ্ঠস্বরে কোনো উষ্ণতা ছিল না। কারোর সাথেই কোনো যোগাযোগ রাখো না, নাকি এখন ধনী বাড়িতে কাজ করতে শুরু করেছো বলে আমাদের মতো গরিবদের ছোট মনে করছো? না, এমন কিছু না দিদি। মনে আছে যখন আমি তোমাকে একটি খাবারের দোকানে বাসন মাজার চাকরি দিতে নিয়ে গিয়েছিলাম? তুমি কয়েকদিন কাজ করে পালিয়ে গেলে, বললে যে নোংরা জলের গন্ধ সহ্য করতে পারো না। আমার তখনই জানা উচিত ছিল, তোমার মতো মেয়ে কোথাও টিকতে পারে না। প্রিয়া ঠোঁট কামড়ে ধরল, চোখের জল নীরবে ঝরতে শুরু করল। এটি কটূক্তির জন্য ছিল না, বরং এই জেনে কষ্ট হচ্ছিল যে যেই লোকেরা একসময় সাহায্য করত তারাই আপনাকে খাদে ঠেলে দিতে পারে। আমাকে ক্ষমা করে দিও, আমি এমনটা ভাবিনি। তার কণ্ঠস্বর ভেঙে গেল। বাদ দাও, শুধু দেখতে ফোন করেছিলাম যে তুমি বেঁচে আছো নাকি মরে গেছো। কিছু বলার দরকার নেই, রাখি।
ফোন কেটে গেল। বাইরে বৃষ্টির আওয়াজ হঠাৎ বেড়ে গেল, যেন প্রিয়ার গলায় আটকে থাকা কান্নাকে গিলে ফেলছে। সে তার মুখ মুছল, একটি পাতলা শাল গায়ে জড়ালো এবং ধীরে ধীরে করিডোরে বেরিয়ে গেল। রাতের বাতাস কাঠের দরজার ফাটল দিয়ে সরসর শব্দে যাচ্ছিল। প্রিয়া রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়ালো, কাঁধ শক্ত করে ধরে। নিচে বসার ঘরের বাতি তখনও জ্বলছিল, যা এই মুহূর্তে ভিলায় একমাত্র উষ্ণ আলো ছিল। সে নিচে তাকালো। রোহন কাচের দরজার কাছে তার কাজের টেবিলে বসেছিল। সে সাদা শার্ট পরেছিল, হাতে একটি ফাউন্টেন পেন ছিল যা দিয়ে সে মোটা কাগজে লিখছিল। তার মনোযোগ পুরোপুরি কেন্দ্রীভূত ছিল। প্রিয়া ফিরতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ রোহন মাথা তুলল। এক মুহূর্তের জন্য তাদের চোখ মিলল, কিন্তু সে কিছু বলল না, শুধু ধীরে ধীরে মাথা নাড়ল এবং আবার তার কাজে মন দিল। সে ফিরল এবং ধীরে ধীরে তার ঘরের দিকে গেল, কিন্তু দরজা বন্ধ করার আগে পিছন থেকে একটি হালকা আওয়াজ এলো। রোহন সেখানে দাঁড়িয়েছিল। হাতে একটি সাদা চীনামাটির কাপ ছিল, যা থেকে আদা চায়ের ধোঁয়া বের হচ্ছিল। আমি কিছু আওয়াজ শুনলাম, মনে হলো কিছু একটা হয়েছে। দেখলাম তোমার ঘরের বাতি জ্বলছিল। জি, আমি ঠিক আছি, শুধু ঘুম আসছিল না। প্রিয়া ধীরে ধীরে উত্তর দিল, মুখ তোলার সাহস পেল না। রোহন চায়ের কপটি জানালার ধারে রাখল। তার কণ্ঠস্বর গভীর ছিল। যাদের রক্তচাপ কম থাকে তাদের সারা রাত জেগে থাকলে সকালে মাথা ঘুরতে পারে। আদা চা পেট গরম রাখে। নিজের স্বাস্থ্যের যত্ন নাও। তারপর সে ঘুরে চলে গেল। না আর কিছু জিজ্ঞেস করল, না প্রিয়াকে ধন্যবাদ জানানোর সুযোগ দিল। বাতাস তখনও বারান্দায় সরসর করছিল। প্রিয়া ঠান্ডা পাথরের সিঁড়িতে বসে পড়ল, গরম চায়ের কাপ ধরে। তার হৃদয় শান্ত রাতের হ্রদের মতো স্থির হয়ে গিয়েছিল। আদা জলের উষ্ণতা তার হাত থেকে তার বুকে পৌঁছালো। অনেক সময় হয়ে গেছে। কেউ মনে রাখেনি যে তার খিদে থেকে রক্তচাপ কমে যেত। না কেউ সেই রাতগুলির দিকে মনোযোগ দিয়েছিল যখন সে তার মেয়ের দুধের টাকার চিন্তায় জেগে থাকত। কিন্তু সেই লোকটির মনে ছিল। সে তার মুখ তুলল যাতে বাতাস তার ভেজা চোখ শুকিয়ে দেয়, কিন্তু চোখের জল তখনও নীরবে ঝরতে থাকল। সে বহু বছর পর প্রথমবারের মতো কাঁদছিল। দুঃখের কারণে নয়, ব্যথার কারণেও নয়, বরং এই কারণে যে তার শুকনো হৃদয় আজ জলের একটি ছোট ফোঁটা দিয়ে সিক্ত হয়েছিল, যা তার বন্ধা মনকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। একটি প্রশ্ন তার মনে ঘুরছিল, কেন একজন অপরিচিত তাকে পরিচিতদের চেয়ে বেশি বোঝে? ঘরে ফিরে প্রিয়া ধীরে ধীরে তার মেয়ের ওপর কম্বল দিল। সে কোণে রাখা ছোট প্রদীপটির দিকে তাকালো, যার নীল শিখা কাঁপছিল, কিন্তু তবুও ক্রমাগত জ্বলছিল। ঠিক তারই মতো সেই মহিলা যিনি অনেক ঝড়ের মধ্য দিয়ে গেছেন, তবুও প্রতি রাতে তার মেয়ের জন্য জ্বলে থাকার চেষ্টা করছেন। দুপুরের বৃষ্টি ভিলার ওপর এমনভাবে ঝরছিল যেন পুরো আকাশ ভেঙে পড়েছে। বৃষ্টির ভারী ফোঁটা গ্যারেজের টিনের ছাদে পড়ে পুরো শান্ত প্রাঙ্গণে প্রতিধ্বনিত হচ্ছিল। প্রিয়া পিছনের উঠোনে একটি ছোট ছাদের নিচে গুটিয়ে বসেছিল, যেখানে কিছু পুরনো টিনের চাদর লাগানো ছিল। তার হাত একটি শাল ধৌত করছিল, যা সকালে লাল মাটি দিয়ে নোংরা হয়ে গিয়েছিল। সে জানত না যে সে কেন এখানে কাপড় ধুতে বসেছে যখন বাড়িতে একটি নতুন ওয়াশিং মেশিন ছিল। হয়তো জলপ্রবাহের শব্দ, বৃষ্টির শব্দ, কাপড় ঘষার শব্দ মানুষকে কিছুক্ষণের জন্য তার মনের কোলাহল ভুলিয়ে দেয়। শালটি কয়েকবার ধোয়ার পরেই পরিষ্কার হয়ে গিয়েছিল, কিন্তু প্রিয়ার হাত তখনও সেটি শক্ত করে ধরেছিল। সে সেটি ধুয়েই যাচ্ছিল, যেন সে অন্য কিছু ধোয়ার চেষ্টা করছে, এমন কিছু যা তার হৃদয়ে আটকে ছিল, যা ঠান্ডা জল দিয়ে ধোয়া যেত না। হঠাৎ এক তীব্র বাতাসের ঝলক এলো। রোহনের ঘরের দরজার কাছে কাপড় শুকোনোর দড়ি থেকে একটা কালো ব্লেজার নিচে পড়ে পাথরের সিঁড়িতে পড়ল। প্রিয়া মাথা তুলল। তার চোখে সঙ্গে সঙ্গে পরিবর্তন এলো। সে সেই ব্লেজারটি চোখ দিয়ে নয়, বরং স্মৃতির টুকরোগুলি দিয়ে দেখল, যা হঠাৎ ফিরে এসেছিল। বৃষ্টিতে ভেজা কালো ব্লেজার, ভেজা কাপড়ের গন্ধ, বিদ্যুতের গর্জন এবং একজন মানুষের চিৎকার যে যদি তোমাকে না খেয়ে মরতে হয় তাহলে তোমার মেয়েকে সাথে টেনো না। সে তার দুটো হাত শক্ত করে ধরল। নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। পুরো শরীর একটা প্রতিক্রিয়ার মতো কাঁপতে লাগল। তারপর কোনো নিয়ন্ত্রণ ছাড়াই প্রিয়া কাঁদতে শুরু করল। একটা শিশুর মতো কাঁদল, যেন তাকে গত বহু বছর ধরে কাঁদতে দেওয়া হয়নি। তার মুখ বিকৃত হয়ে গেল।
সে তার হাত দিয়ে ঢাকার চেষ্টা করল, কিন্তু চোখের জল ঝরতেই থাকল। ঠিক সেই সময় দরজা খোলার আওয়াজ এলো। রোহন বারান্দায় বেরিয়ে এলো। হাতে একটি ফাইল ছিল। সে তার গাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু যখন সে প্রিয়াকে ব্লেজারের কাছে বসে চোখের জলে ডুবে থাকতে দেখল, তখন তার পা থেমে গেল। সে কিছু বলল না, শুধু কাছে এলো, চুপচাপ একটি শুকনো তোয়ালে পাথরের সিঁড়িতে রাখল এবং ঘুরে চলে গেল। প্রিয়া মাথা তুলল না, ধন্যবাদও বলল না। সে ভয় পেয়েছিল যে যদি সে এখন মুখ খোলে তাহলে তার গলা হাজার টুকরো হয়ে ভেঙে যাবে। ঠিক তখনই পরীর ছোট ছোট পায়ের আওয়াজ এলো, যা ঘাসের একটি ডালের মতো হালকা এবং নিষ্পাপ। মা, মা! তার কণ্ঠস্বর কলকল করছিল। প্রিয়া তাড়াতাড়ি তার মুখ মুছল এবং একটি ভাঙা হাসি আনার চেষ্টা করল। পুরী মোমের রং দিয়ে আঁকা একটা ছবি এগিয়ে দিল। দুজন মানুষ, একজন বড় এবং একজন ছোট, একটা বড় ছাতার নিচে বৃষ্টিতে দাঁড়িয়ে আছে। নিচে বাচ্চাদের মতো লেখায় লেখা ছিল, মা আর আমি সবসময় একসাথে থাকব। প্রিয়া স্তব্ধ হয়ে গেল। ছবিটি তার হাতে ধীরে ধীরে কাঁপছিল। চোখের জল আবার ঝরতে লাগল, কিন্তু এবার তা ব্যথার অশ্রু ছিল না, বরং সেই মানুষের অশ্রু ছিল যে প্রথমবারের মতো অনুভব করল যে সে একা নয়। সে তার মেয়েকে বুকে জড়িয়ে ধরল, কাঁপতে থাকা হাতে তার চুল আলতো করে বুলিয়ে দিল। সে কখনো তার মেয়ের জন্মদিন পালন করেনি, কখনো উপহার দেয়নি, কখনো বেলুন ঝোলায়নি বা মোমবাতি জ্বালায়নি, কিন্তু এখন প্রথম জন্মদিনের উপহারটি এসেছিল তার মেয়ের কাছ থেকে। সেই ছোট্ট হৃদয়টি তার মাকে স্মৃতির গভীর খাপ থেকে টেনে তুলেছিল। আমাকে ক্ষমা করে দিও মা, ততটা শক্তিশালী নয় যতটা তুমি ভাবো, সে ফিসফিস করে বলল। পরিপুরো কথাটা বুঝতে পারেনি, কিন্তু সে তার মায়ের গলা শক্ত করে জড়িয়ে ধরল। মায়ের কাঁধে মুখ লুকালো, যেন সে ভয় পাচ্ছিল যে মা অদৃশ্য হয়ে যাবে। দ্বিতীয় তলায় কাজের ঘরের কাঁচের জানালা থেকে রোহন চুপচাপ দাঁড়িয়েছিল। তার চোখ সেই দৃশ্যের উপর অনেকক্ষণ স্থির ছিল। সেই মহিলা বৃষ্টিতে গুটিয়ে বসে, তার মেয়েকে বুকে জড়িয়ে, হাতে একটি ছোট ছবি নিয়ে। ঘরের ভেতর থেকে আসা আলো তার পাতলা গাল, সোজা নাক এবং সেই চোখগুলিকে উদ্ভাসিত করছিল, যা এখন অশ্রু থেকে শুকিয়ে গিয়েছিল এবং এখন দয়ার জন্য আবার কাঁদতে শিখেছিল। তার মতো মহিলারা দুঃখের সীমা পর্যন্ত শক্তিশালী হয়, সে ফিসফিস করে বলল। তার পিছনে সাবিত্রীজি ভেতরে এলেন, এক মুহূর্তের জন্য থামলেন। তুমি কি ভাবছ রোহন? সে ঘুরল। তার কণ্ঠস্বর ধীর ছিল। কিছু মানুষের হাড় ভাঙলে সবাই দেখে, কিন্তু কিছু মানুষের মন ভাঙলে কেউ জানতে পারে না। সাবিত্রীজি কিছু বললেন না, শুধু অনেকক্ষণ ধরে তার ছেলের দিকে তাকিয়ে রইলেন। তারপর তিনি হাসলেন, 2 কাপ গরম চা ঢাললেন এবং 1 কাপ রোহনের সামনে রাখলেন। পেছনের উঠোনে বৃষ্টি থেমে গিয়েছিল। ব্লেজারটি তখনও পাথরের সিঁড়িতে চুপচাপ পড়েছিল, কিন্তু এখন এটি আর কোনো ভয়ঙ্কর স্মৃতি ছিল না, বরং এক মহিলার হৃদয়ে আসা ঝড়ে এর এক নীরব সাক্ষী হয়ে উঠেছিল। সেই রাতে যখন প্রিয়া তার মেয়ের আঁকা ছবিটি ঘরের দেওয়ালে লাগালো, তখন সে মা আর আমি সবসময় একসাথে থাকবো লেখা লাইনটির উপর অনেকক্ষণ থামল এবং বহু বছরের প্রথমবারের মতো তার বিশ্বাস করার সাহস হলো যে এটি সত্যি হতে পারে। সন্ধ্যার সময় ভিলার কিনারে বাঁশের ঝোপটাকে সূর্যের আলো ঠিকরে আসছিল। পাথরের মেঝেতে একটি উষ্ণ হলুদ রেখা ফেলেছিল। এটি একটি সাধারণ দিনের মতোই কেটে যেত, যদি না সাবিত্রীজি ওষুধ খাবার পর হঠাৎই প্রস্তাবটি রাখতেন। আজ আমার শরীরটা ভালো লাগছে না, রান্না করার পর তুমিও আমার সাথে খেতে বসে যেও, পড়িও। প্রিয়া থেমে গেল। টেবিল পরিষ্কার করার জন্য তার হাত মাঝপথে থেমে গেল। সে বারণ করার আগেই সাবিত্রীজি হাততালি দিয়ে বললেন, এতে শর্মার কি আছে? বাড়িতে তো কম লোক, প্রতিদিনের খাবার একটি রীতির মতো চুপচাপ খেতে খেতে আমি ক্লান্ত হয়ে গেছি। খাবার টেবিলটি পেছনের বাগানের কাছে সেই অংশে পাতা হয়েছিল যেখানে শ্যাওলা মোচা পাথরের উঠোন ছিল। বাতাস সুপারি গাছের মধ্যে দিয়ে যাচ্ছিল এবং চড়ুই পাখিলা সাদা চন্দ্রমল্লিকার ঝোপে কিচিরমিচির করছিল। প্রিয়া ঘাবড়ে গেল। সে এইমাত্র তৈরি করা টক ডাল বাইরে রাখল। এটি দক্ষিণ ভারতীয় রন্ধনশৈলীর টক ডাল ছিল, যাতে তেঁতুলের টক স্বাদ, ধনে এবং টাটকা সবজির সুগন্ধ ছিল। পরি তার পিছনে পিছনে আসছিল, হাতে একটি ছোট বাটি ভাত নিয়ে। তার চোখ জ্বলছিল, কারণ সে প্রথমবারের মতো তার নকল দিদিমার সাথে ডাইনিং টেবিলে বসেছিল। কিন্তু প্রিয়া যেই না টেবিলের শেষের চেয়ারে বসতে যাচ্ছে, পেছন থেকে পায়ের আওয়াজ তাকে চমকে দিল। রোহন বাইরে এলো। সে সাদা শার্টের বদলে একটি সাধারণ ধূসর টি শার্ট পরেছিল। সে এক মুহূর্তের জন্য থামল, ডাইনিং টেবিলের দিকে তাকালো এবং তারপর কিছু না বলে একটা চেয়ার টেনে বসে গেল। পরিবেশ কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে গেল। পরি তার মায়ের দিকে তাকালো, তারপর সাবিত্রীজির দিকে তাকালো, যেন কোনো সংকেতের অপেক্ষায় করছে। দিদিমা, আমি আপনার জন্য সবজি তুলে দেব। সে তার চামচ দিয়ে একটু সবজি তুলে সাবিত্রীজির বাটিতে রাখল। সেই অনারি কিন্তু মিষ্টি কাজটি পুরো টেবিল জুড়ে হালকা হাসি ছড়িয়ে দিল। প্রিয়া মাথা নিচু করে নিল। সে শুধু ধীরে ধীরে খাচ্ছিল। সে তার গালে উষ্ণতা অনুভব করছিল।
এটি লজ্জার কারণে নাকি সেই লোকটির সাথে একই টেবিলে বসার অস্বস্তির কারণে সেটা বলা মুশকিল। কিছুক্ষণ পর হঠাৎ রোহন বলল, আপনি দক্ষিণ ভারতীয় টকডাল করা করেছেন? প্রিয়া ধীরে ধীরে মাথা নাড়ল। জি, আমি কর্ণাটকের। সে ভ্রুকুচকে হাসল। তার কণ্ঠস্বর ধীর এবং গভীর ছিল। ছোটবেলায় আমার মাও এটা বানাতেন, তবে উনি এতে একটু গুড় দিতে পছন্দ করতেন। যখনই আবহাওয়া বদলাতো, রান্নাঘরে টক ডালের গন্ধ আসত। এই বলে সে চুপ হয়ে গেল। পুরো টেবিল কয়েক সেকেন্ডের জন্য শান্ত হয়ে গেল। কিন্তু এখন পরিবেশ উত্তেজনাপূর্ণ ছিল না। যেন সেই টক ডালের গন্ধ তাদের সত্যিই গ্রামের সেই সন্ধেগুলিতে পৌঁছে দিয়েছে, যেখানে খাওয়ার জন্য বেশি কথার প্রয়োজন হতো না, কিন্তু সবাই একে অপরের মনকে সাধারণ রান্নার মাধ্যমে বুঝতে পারত। পরী খেতে খেতে আজকের আঁকা ক্লাসের গল্প শোনাচ্ছিল, যে কিভাবে শিক্ষিকা একটি বিড়াল এঁকেছিলেন যার কান বাঁকা ছিল। সব বাচ্চারা খুব হেসেছিল। সাবিত্রীজি মাথা নেড়ে শুনছিলেন। রোহন কিছু বলছিল না, কিন্তু কখনো কখনো সে পরীকে দেখছিল এবং তারপর প্রিয়ার দিকে। তার চোখে গভীর চিন্তা ছিল। খাবার শেষ হওয়ার পর প্রিয়া সাথে সাথেই বাসন তোলার জন্য উঠে দাঁড়ালো। রোহন তখনও বসেছিল। যখন প্রিয়া বাটি তোলার জন্য ঝুঁকল, তখন তার হাত অসাবধানতাবশত তার কবজি ছুঁয়ে গেল। একটি শীতল কিন্তু ভারী অনুভূতি। সে চমকে উঠল এবং তার হাত পিছনে টেনে নিল। মাফ করবেন, সে ধীরে ধীরে বলল। রোহন উত্তর দিল না, শুধু ধীরে ধীরে মাথা নাড়ল। কিন্তু তার চোখে কিছু একটা ঝলসে উঠল। না রাগ, না ভয়, বরং একটি খুব গভীর চিন্তা। সেই রাতে যখন প্রিয়া পরীকে ঘুম পাড়িয়েছিল, সে তার ছোট ঘরের জানলার কাছে বসেছিল। তার মন দ্বিধাগ্রস্ত ছিল। সেই সাধারণ খাবার তাকে অনেক কিছু ভাবতে বাধ্য করেছিল। সাবিত্রীজি কেন তার প্রতি এত সদয়? রোহনের মতো একজন লোক কেন তার সাথে খাচ্ছিল? গভীরে প্রিয়া অস্বস্তি বোধ করছিল। সে হঠাৎ পাওয়া ভালো জিনিসগুলিতে বিশ্বাস করার সাহস পাচ্ছিল না, কারণ গত কয়েক বছর ধরে সে এটাই অভ্যস্ত হয়ে গিয়েছিল যে যখনই সুখের এক ঝলক মিলত, তারপরেই ঝড় আসত। ঠিক সেই সময় ওপরে কাজের ঘরে রোহন চায়ের কাপ নিচে রাখল, ফোন তুলল এবং তার ব্যক্তিগত সহকারীকে এক লাইনের বার্তা পাঠাল। প্রিয়ার পরিবার সম্পর্কে খোঁজ নাও, যতটা সম্ভব। সে পেছনের বাগানের দিকে তাকালো, যেখানে চাকরের ঘরের জানলা থেকে এখনো হলুদ আলো আসছিল। অদ্ভুত একটা অনুভূতি জাগল। না দয়া, না কৌতূহল, বরং এমন কিছু যা তার হৃদয়ের গভীরে আলোড়ন সৃষ্টি করছিল। সে জানত না, যতটুকুই জানত, যে আজকের খাবার শান্ত হলেও এটি তাকে গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে বেশি অস্থির করে দিয়েছিল। সেই দুপুরে সকাল থেকে লাগাতার বৃষ্টির পর ভিলার পেছনের ছোট বাগানটি তখনও পাতার ওপর জলের ফোঁটা দিয়ে ভর্তি ছিল। রোহন পিছনের উঠোনে গেল। সে বাগানের শেষে তৈরি স্টোররুম থেকে কিছু পুরনো জিনিস বের করতে গিয়েছিল, যেখানে বহু বছর ধরে অনেক জিনিস ভুলে পড়েছিল। কাঠের পচা দরজাটি ক্যাঁচ করে খুলল। স্যাঁতস্যাঁতে এবং সময়ের গন্ধ ধীরে ধীরে উঠল। সে ধুলো পড়া চাদরটি সরালো এবং নিচে ঝুঁকে একটি পুরনো লোহার বাক্স স্পর্শ করল, যার রং উঠে গিয়েছিল এবং জায়গায় জায়গায় মরিচা পড়ে গিয়েছিল। আবছা আলোতে বাক্সের ঢাকনা সামান্য খোলা ছিল, যার ভেতর থেকে কিছু কাপড়, একটি বিবর্ণ ওড়না এবং একটি ছোট ছবি দেখা যাচ্ছিল, যার কোণগুলি মুড়ে গিয়েছিল। ছবিতে একটি যুবতী মহিলা ছিল, যার চোখ জ্বলছিল। হাতে একটি নবজাতক শিশু এবং পাশে একজন যুবক ছিল, যার হাসি প্রফুল্ল ছিল কিন্তু চোখে কিছু লুকানো ছিল। রোহন ছবিটি তুলে মনোযোগ দিয়ে দেখল। সেই মহিলার মুখ অন্য কারো হতে পারত না। সে ছিল প্রিয়া। সেই সন্ধ্যায় শান্ত বসার ঘরে রোহন ছবিটি টেবিলের ওপর রাখল। হলুদ আলো ফ্রেমের ওপর পড়ছিল, যে স্মৃতিগুলিকে তুলে ধরছিল, যে তার জানা উচিত ছিল না, কিন্তু সে নিজেকে থামাতে পারল না। যখন প্রিয়া ভেতরে এলো, তার চোখ সাথে সাথেই ছবির ওপর পড়ল। তার চেহারা বদলে গেল। সে সেখানেই জমে গেল। রোহন সরাসরি তার দিকে তাকালো না, শুধু ধীরে ধীরে জিজ্ঞেস করল, যেন কেউ জানার জন্য জিজ্ঞেস করছে, রায় দেওয়ার জন্য নয়। ইনি কি তোমার স্বামী? প্রিয়া কেঁপে উঠল। একটি দীর্ঘ নীরবতা ছেয়ে গেল, যেন পুরো একটি জীবন কেটে গেছে। তারপর অবশেষে সে একটি চেয়ার টেনে বসল। তার হাতগুলো একে অপরের সাথে শক্ত হয়ে গেল। চোখ নিচে কার্পেটে স্থির ছিল। স্বামী নয়, সে শুরু করল। তার কণ্ঠ ভেঙে গেল। সে এমন একজন ছিল যে আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল।
গল্পটি একটি বন্ধ জলের কলের মতো খুলে গেল, যা বহু বছর পর খোলা হয়েছে। প্রিয়া একজন সুদর্শন যুবকের সম্পর্কে বলল, যাকে সে একসময় একজন ভালো মানুষ বলে বিশ্বাস করত। কিভাবে সে তাকে বিয়ের রেজিস্ট্রেশনের পরিবর্তে ভাড়ার চুক্তিতে স্বাক্ষর করিয়েছিল, এই বলে যে পরের বছর বিয়ে করবে। তারপর দ্রুত গর্ভাবস্থা এবং প্রথম চড়, যখন সে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করেছিল। সেই ঋণের কাগজপত্রের কথা বলল, যার ওপর সে তার নামে স্বাক্ষর করেছিল, যাতে সে একটি বাইকের দোকান খুলতে পারে। এবং তারপর একদিন সে উধাও হয়ে গেল, তাকে ঋণের বোঝা এবং পেটে সন্তান নিয়ে অসহায় অবস্থায় ফেলে দিয়ে। যতবার আমাকে বোকা মহিলা বলা হতো, আমি মানা করতে পারতাম না, কারণ আমি সত্যিই বোকা ছিলাম। রোহন পুরোটা সময় চুপ ছিল। সে কাঁদেনি, শুধু এমনভাবে শোনাচ্ছিল যেন এটি এখন আর ব্যথা নয়, বরং একটি ভাঙা টুকরা ছিল যা সে তার মরিচা ধরা নীলরে রাখা মেনে নিয়েছিল। শেষে সে ধীরে ধীরে বলল, সবার এত সাহস থাকে না যে তারা তাদের সবচেয়ে কষ্টের কথা বলতে পারে। এই কথাটি প্রিয়াকে মাথা তুলে তার দিকে তাকাতে বাধ্য করল, অবাক হয়ে নয়, বরং এই কারণে যে প্রথমবারের মতো সে সামনের মানুষটির চোখে দয়া নয়, শুধু সোনার ভাব দেখেছিল। সেই রাতে যখন প্রিয়া তার ঘরে ফিরে গেল, সাবিত্রীজি রোহনের সাথে চায়ের ঘরে বসেছিলেন। কেটলির সিটি শান্ত পরিবেশে বাজছিল। তুমি কি ভাবছ? তিনি ধীরে ধীরে জিজ্ঞেস করলেন। রোহন তাকালো না, সে চিন্তায় ডুবেছিল। আমি ভাবিনি যে সে এত কিছু সহ্য করেছে। সাবিত্রীজি ধীরে ধীরে হাসলেন, তার চোখ দুঃখ ছিল। একজন নিখুঁত মানুষের জন্য অপেক্ষা করো না বেটা, কখনো কখনো যে ভেঙে যায় সেই সবচেয়ে শক্ত করে ধরে, কারণ তারা জানে যে কি সহজে হারিয়ে যায়। ছোট ঘরের কোণে প্রিয়া লোহার বাক্সটি বিছানার নিচে রাখল। তার হাত ধীরে ধীরে বাক্সের ঢাকনার ওপর বুলিয়ে দিল। রং উঠে গিয়েছিল, কিন্তু ভেতরে এখনও স্মৃতি ছিল, পুরনো প্রতিশ্রুতি এবং একমাত্র ভালোবাসা যা সে তার মেয়ের জন্য বাঁচাতে পেরেছিল। লোহার বাক্সটি তার নিজের হৃদয়ের মতোই ছিল, মরিচা ধরা, এবড়ো খেবড়ো, কিন্তু তবুও যা অবশিষ্ট ছিল তা সাহসের সাথে রক্ষা করছিল। সেই রাতের হালকা ঘুমে প্রিয়া অনুভব করল যে পরি তার গলা শক্ত করে ধরে আছে এবং স্বপ্নে ফিসফিস করছে, মা দুঃখী হয়েও না, আর কেঁদো না, কাল আমি তোমার পাখা বানাবো। সে তার মেয়েকে বুকে জড়িয়ে ধরল এবং বহু বছরে প্রথমবারের মতো সে স্বপ্ন দেখতে ভয় পেল না। সেই রাতে আকাশ অদ্ভুতভাবে পরিষ্কার ছিল। প্রতিদিনের মতো বৃষ্টি হচ্ছিল না, শুধু ঝিঁঝি পোকার আওয়াজ কাঠের দরজা দিয়ে আসছিল এবং ঘরের কোণে ঘড়ির ধীর টিকটিক শব্দের সাথে মিশে যাচ্ছিল। প্রিয়া চাকরের ঘরের কোণে পুরনো কাঠের টেবিলের সামনে বসেছিল। হাতে কলম ছিল, চোখ টিমটিম করা প্রদীপের আলোয় রাখা সাদা কাগজের দিকে স্থির ছিল। সে জানত না যে সে কি লিখতে চলেছে, না জানত যে সে কার জন্য লিখছে, কিন্তু গত কয়েকদিনে সেই হঠাৎ হওয়া খাওয়া থেকে শুরু করে বৃষ্টির মধ্যে সেই কমল দৃষ্টি এবং সেই হালকা প্রশ্ন, ইনি কি তোমার স্বামী, পর্যন্ত সবকিছু তার হৃদয়ে খুব ভিন্ন কিছু জাগিয়ে তুলেছিল। এটি প্রেম ছিল না, আর না এই মুহূর্তে আসা, শুধু একজন অচেনা ছিল, কোনো বন্ধন ছাড়া, কোনো প্রতিশ্রুতি ছাড়া। কিন্তু সে তাকে বহু বছরে প্রথমবারের মতো একটি চিঠি লিখতে অনুপ্রাণিত করেছিল। সে তার পুরনো ডায়েরি খুলল, যার পাতা হলুদ হয়ে গিয়েছিল, সময়ের গন্ধ আসছিল, কলম কাঁপছিল এবং তারপর শব্দগুলি ধীরে ধীরে ভেসে উঠতে লাগল, যেন প্রতিটি নিঃশ্বাসের সাথে। আপনি কে আমি তাও জানি না, আমার এটাও জানা নেই যে আপনাকে আপনি বলা উচিত কিনা, কারণ আমরা না তো এত কাছে যে ভুলে যাব, না তো এত অচেনা। কিন্তু আমার সেই দিনটির কথা মনে আছে যখন আমার মেয়ে আপনার কাঁধে ঘুমিয়ে পড়েছিল। আমি সেই দৃষ্টি ভুলিনি, যা অবাকও আবার দয়ালুও ছিল, কোনো বিচার ছাড়াই। আমি জানি না কেন আমি এত শান্তি অনুভব করেছিলাম। আমার মতো একজন মহিলা, যার একটি সন্তান ছাড়া আর কিছু নেই, যার কারোর ওপর বিশ্বাস করার কোনো অধিকার নেই, সে একজন অচেনা মানুষের কাঁধে মাথা রাখলো যেন এটি একটি সাধারণ ব্যাপার। হয়তো কারণ আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, আর সেই কাঁধ সেই সময় বৃষ্টির মধ্যে একটি ছোট ছাদের মতো ছিল, যেখানে একজন মা বাইরের ঝড় থেকে অল্প সময়ের জন্য আশ্রয় পেয়েছিল। সে কলম থামালো। প্রিয়া নিজের উপর হাসল। এই ধরনের স্বপ্নের কথা লেখার কথা সে 10 বছর ধরে ভাবেনি। ঋণদাতাদের কাছ থেকে পালানো, তার মেয়েকে লালন পালন করা এবং অস্থায়ী ভাড়া বাড়িতে পরিষ্কার করার পরে সে তার ভেতরের স্বপ্নগুলিকে কবর দিয়েছিল। কিন্তু আজ রাতে সেটি একটি বেনামি কাঁধের কারণে আবার বেঁচে উঠল। সে আবার লিখল। এবার সে লাইন ছাড়ল না। আপনি জানেন কেন? আমার ভয় হয় যে আমি আবার সেই জিনিসগুলির স্বপ্ন দেখতে শুরু করব যা সত্যি নয়। আমি একবার একজন মানুষকে বিশ্বাস করেছিলাম এবং পুরো জীবন তার মূল্য দিয়েছি। আমি চাই না যে আমার মেয়ে আবার তার মাকে একজন মানুষের ওপর আশা রেখে ভেঙে পড়তে দেখুক।
কিন্তু একটি বিষয়ে আমি এখনও বিশ্বাস করি যে এই জীবন আমাদের যতই কঠিনই হোক না কেন, যদি আমরা এমন একটি বৃষ্টির সাথে মিলিত হই যেখানে ঘৃণা না থাকে, তাহলে হৃদয় আবার নরম হতে পারে। আমি এই চিঠি পাঠানোর জন্য লিখছি না, শুধু একটু অনুভূতি সংরক্ষণ করার জন্য, একটি টিকিটের মতো, যাতে পরে আমি নিজেকে প্রমাণ করতে পারি যে এমন একটি রাত ছিল যখন আমি কোনো উত্তরের আশা না করে কারুর জন্য স্পন্দিত হয়েছিলাম। লেখার পরে প্রিয়া ধীরে ধীরে কাগজটি ভাঁজ করল এবং তাকে ডায়েরির মাঝখানে রাখল। সে একটি দীর্ঘ নিঃশ্বাস নিল, নিজেকে ছেলেমানুষ হওয়ার জন্য বকল এবং তারপর বিছানায় গিয়ে ঘুমন্ত পরীকে জড়িয়ে ধরল। তার মেয়ের মুখটি এত শান্ত ছিল যেন সে তার মায়ের হৃদয়ের অস্থিরতা সম্পর্কে কিছুই জানে না। শুধু প্রদীপের আলো তখনও টিমটিম করছিল, যা দেয়ালে আবছা ছায়া তৈরি করছিল, ঠিক সেই মহিলার হৃদয়ের মতো। পরের দিন সকালে যখন সে ব্রেকফাস্ট তৈরি করার জন্য তাড়াহুড়ো করে ঘর থেকে বের হলো, সে খেয়াল করল না যে চিঠিটির একটি কোণ ডায়েরি থেকে বেরিয়ে টেবিলের নিচে পড়ে আছে। রোহন সেখান দিয়ে যাচ্ছিল। সে প্রিয়াকে স্টোররুমের চাবি সম্পর্কে জিজ্ঞেস করতে যাচ্ছিল। ঠিক তখনই তার চোখ ভুল করে কাগজের সেই টুকরোটির উপর পড়ল। সেটি তুলে সে প্রথম বাঁকা লেখা লাইনটি দেখল। লেখাটি কাঁপছিল, কিন্তু সরল ছিল। আপনি কে আমি তাও জানি না। সে এক মুহূর্তের জন্য থেমে গেল। পুরো চিঠিটি পড়ল। প্রতিটি লাইন তার হৃদয়কে এক অদ্ভুত উপায়ে ভারী এবং হালকা করে দিল। কোনো অভিযোগ নেই, কোনো দাবি নেই, কারো উপর কোনো দোষারোপ নেই, প্রেমের কোনো উল্লেখ নেই, শুধু একটি ছোট সৎ অনুভূতি, যেমন কেউ অন্ধকারে একে অপরের হাত ধরে, মুখ দেখার প্রয়োজন হয় না। রোহন চিঠিটি ভাঁজ করল এবং তাকে তার ঘরে কাজের টেবিলের ড্রয়ারে রাখল। যখন সে বসল, সে তার নোটবুক খুলল এবং একটি বাক্য লিখল। লেখাটি কাঁপছিল, কিন্তু হৃদয় সরল ছিল। সেই সন্ধ্যায় সে চায়ের ঘরে বসেছিল। সূর্যের আলো কাঁচে ঝিকমিক করছিল। সাবিত্রীজি ভেতরে এলেন, হাসলেন। আজ তুমি খুব চুপচাপ। কিছু নীরবতাই উত্তর হয়। পাশের ঘরে প্রিয়া জানত না যে তার বেনামি চিঠিটি কেউ পড়ে নিয়েছে। সে এখনও ভাবছিল যে এটি তার নিজের গোপনীয়তা। সে এখনও নিজেকে বোঝাচ্ছিল যে স্বপ্ন দেখো না, কিন্তু তার হৃদয়ে একটি ছোট ফুল ফুটে উঠেছিল। যদিও কেউ দেখেনি, যদিও কেউ ছেড়েনি, যদিও কেউ উত্তর দেয়নি। সকালবেলা যখন দিনের প্রথম আলো উঠোনে লাগানো সুপারি গাছের পাতা থেকে ঠিকরে আসছিল, প্রিয়া সবজির ঝুড়ি নিয়ে প্রধান বাড়ির দিকে যাওয়ার ছোট করিডর দিয়ে যাচ্ছিল। সে খেয়াল করল না যে তার পদক্ষেপের পেছনের আধা বন্ধ দরজা থেকে হালকা ফিসফিস শব্দ হচ্ছে। আমি সত্যি বলছি, সেই মেয়েটার মধ্যে বিশেষ কিছু নেই, তবু রোহন সাহেব কেন তার সাথে এত বন্ধুত্বপূর্ণ? কেমন বন্ধুত্বপূর্ণ? কিছুদিন ধরে সেও রান্না করছে। সে কি তার ভাগ্য বদলানোর চেষ্টায় আছে? হ্যাঁ, একজন মা এবং একটি বাচ্চা ধনী বাড়িতে ঢুকে পড়েছে। এটা কোনো কাকতলীয় ঘটনা হতে পারে না। এই ফিসফিসগুলি উঁচু ছিল না, কিন্তু প্রিয়ার বুকে সূচের মতো বিঁধল। সে ইটের দেয়ালের পেছনে কয়েক সেকেন্ডের জন্য থেমে গেল। দুই হাতে ঝুড়ির ফিতা শক্ত করে ধরল। চোখ দরজার ফাটল দিয়ে দেখছিল। উপরের কাজের মহিলারা তখনও জানত না যে সে সেখানে দাঁড়িয়ে আছে। তারা টেবিল পরিষ্কার করতে করতে তাদের কথাবার্তা চালিয়ে যাচ্ছিল। রোহন সাহেব আগে কত শীতল থাকতেন, আর গতকাল তাকে জিজ্ঞেস করছিলেন যে তার পদ্মফুল চা পছন্দ কিনা, আর কি চাই। একা মা হওয়ার কারণে কি তার আদর পাওয়ার অধিকার জন্মায়? প্রিয়া চুপচাপ ঘুরে দাঁড়াল এবং ধীরে ধীরে তার ঘরের দিকে চলে গেল। সে কাঁদল না, শুধু তার হৃদয়ে একটি তীব্র দংশন এবং অপমানের অনুভূতি জাগল। সে ভেবেছিল যে এত চেষ্টার পরে জীবন একটু কম কঠোর হয়েছে, কিন্তু দেখা গেল যে কুসংস্কার সবসময় এমন যে কারো মাথা তোনার সাহস করলে তাকে পিষে ফেলার জন্য প্রস্তুত থাকে। সে ঘরে ঢুকল, সবজির ঝুলি কাঠের টেবিলের ওপর রাখল এবং অনেকক্ষণ চুপচাপ বসেছিল। চারপাশের পরিবেশ এখনও শান্ত ছিল, শুধু বাতাসের আওয়াজ ছোট জানালা দিয়ে আসছিল। প্রিয়ার চোখ শূন্য ছিল। এই তিক্ত কথাগুলির জন্য তার কাছে আর কাঁদার মতো অশ্রু বাকি ছিল না। ঠিক সেই সময় রোহন করিডর দিয়ে যাচ্ছিল। সে খোলা জানালা দিয়ে প্রিয়ার খালি চোখ দেখে থেমে গেল। সে কিছু বলল না, শুধু দ্রুত বসার ঘরের দিকে চলে গেল, যেখানে তখনও হাসাহাসির শব্দ আসছিল। সবাই 1 মিনিটের জন্য এখানে এসো। তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। উঁচু ছিল না, কিন্তু পুরো প্রধান বাড়িকে শান্ত করার জন্য যথেষ্ট ছিল। কাজের মহিলারা একে একে রোহনের সামনে দাঁড়াল। কিছুটা ঘাবড়ে গিয়েছিল। পরিবেশ হঠাৎ উত্তেজনাপূর্ণ হয়ে উঠল। আমি আজ সকালে কিছু কথা শুনেছি। আমার এটা জানার প্রয়োজন নেই যে কে শুরু করেছে, কিন্তু আমি স্পষ্ট করে দিচ্ছি, আমি এখানে গসিপ করা লোকদের কাজে রাখি না। যার এটা ঠিক মনে হচ্ছে না, সে আজই চাকরি ছেড়ে দিতে পারে। পুরো দলটি চুপ হয়ে গেল।
একজন কিছু বলার চেষ্টা করল, কিন্তু তার দৃষ্টি দেখে সে সাথে সাথে মাথা নিচু করল। পরিবেশ খুব ভারী হয়ে গিয়েছিল। এই কথাটি যদিও উঁচু গলায় বলা হয়নি, কিন্তু এটি সবার উপর ঠান্ডা জলের মতো প্রভাব ফেলল। সেই সন্ধ্যায় যখন প্রিয়া ছোট রান্নাঘরে বাসন ধুচ্ছিল, ম্যানেজার একটি কাগজের বাক্স নিয়ে এলো, যার উপর হালকা লাল রঙের ফিতা বাঁধা আছে। রোহন সাহেব এটা দিয়েছেন। বললেন যে তার মা বলেছেন যে এই চা আপনার পছন্দ হবে। প্রিয়া বাক্সটি খুলল। ভেতরে হাতে তৈরি পদ্মফুলের চায়ের একটি প্যাকেট ছিল। এটি একটি দুর্লভ ধরনের চা ছিল, যা শুধুমাত্র বিশেষজ্ঞরা সঠিকভাবে তৈরি করতে জানত। পদ্মের হালকা শান্ত করার মতো সুগন্ধ ছড়িয়ে পড়ল। প্যাকেটের সাথে একটি ছোট কার্ডও ছিল। ক্লান্তি হলে পান করলে ভালো ঘুম হবে। প্রিয়া ঠোঁট কামড়ে ধরল। একটি কান্না থামানোর চেষ্টা করল। সে বিশ্বাস করতে পারছিল না যে একটি সাধারণ উপহার তার হৃদয়কে এত স্পন্দিত করতে পারে। সেই রাতে যখন মা মেয়ে গল্প পড়ছিল, পরি হঠাৎ ঘুরে জিজ্ঞেস করল, মা, রোহন আঙ্কেলকে আমার নতুন বাবা? প্রিয়া থেমে গেল। সে তার ছোট্ট মেয়েকে দেখল, যে পাশে শুয়েছিল। তার চোখ পরিষ্কার ছিল, কোনো স্বার্থ ছাড়া। এই প্রশ্নটি তার অন্য প্রশ্নগুলির মতোই সহজ ছিল, কিন্তু এটি তার হৃদয়কে ঝাঁকুনি দিল। না না বেটা, সে তোতলানো শুরু করল। আমি আর আঙ্কেল শুধু একে অপরকে চিনি। কিন্তু আপনি আঙ্কেলকে দেখে খুব হাসেন, পরি ধীরে ধীরে বলল। আপনি আগে বাবাকে দেখেই এমন হাসতেন। প্রিয়া জানত না যে কি উত্তর দেবে। সে শুধু তার মেয়েকে বুকে জড়িয়ে নিল। তার মুখ তার দুধের মতো গন্ধযুক্ত চুলে লুকালো। অন্ধকারের মধ্যে সে অনুভব করল যে তার হৃদয় নরম হচ্ছে, কিন্তু সে আগের চেয়েও বেশি ভয় পাচ্ছিল। ভয় ছিল যে আরও এক ধাপ এগিয়ে গেলে সে এমন জায়গায় পড়ে যাবে যেখান থেকে আর ফেরা হবে না। সামনের ঘরে রোহন তার কাজের টেবিলের সামনে দাঁড়িয়েছিল। তার হাতে এখনও কয়েকদিন আগের সেই বেনামি চিঠিটি ছিল। সে সেটিকে আরও একবার উল্টালো, তারপর মনোযোগ দিয়ে ভাঁজ করে ড্রয়ারে রাখল। পরীর প্রশ্নটি যদিও সে শোনেনি, তার মনে বাতাসের মতো স্বাভাবিকভাবে এসেছিল। না জানি কেন সেও নিজেকে জিজ্ঞেস করছিল, তার কি সত্যি কারো সাহচর্যের দরকার? পরের দিন সকালে ওপরের বাড়িতে সবাই চুপচাপ কাজ করছিল। কোনো ফিসফিস ছিল না। যখন প্রিয়া করিডোর দিয়ে গেল, সে তখনও কিছুটা মাথা নিচু করে রেখেছিল, কিন্তু এবার তার চোখে এড়ানোর ভাব নয়, বরং সেই মানুষের দৃঢ় সংকল্প ছিল যে জানে সে ভুল নয়, শুধু তাকে শক্তভাবে দাঁড়িয়ে থাকার দরকার। পদ্মফুলের চায়ের বাক্সটি সে তার ঘরে নিয়ে এলো। প্রথম কাপটি বানালো। সুগন্ধ হালকা ছিল, কিন্তু একটি নতুন দিনকে কম ভারী করার জন্য যথেষ্ট ছিল। সেই সকালে বহুদিনের লাগাতার বৃষ্টির পর আকাশ পরিষ্কার ছিল। সূর্যের আলো এত কোমল ছিল যে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল না, কিন্তু এত উষ্ণ ছিল যে কারোর মন খুলে যাওয়ার ইচ্ছে হতে পারে। রোহন একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য ডকুমেন্ট তৈরি করতে ব্যস্ত ছিল। সে ব্লেজার পরল, তার শার্টের কবজি ঠিক করল। ঠিক তখনই সে অনুভব করল যে তার বুকের পকেটটি সামান্য ফুলে আছে। অদ্ভুত, আমি সকালে এতে কিছু রাখিনি। সে হাত দিয়ে খুঁজতে গিয়ে একটি ছোট, পুরনো এবং কিছুটা মুড়ে যাওয়া কাগজের টুকরো বের করল। ভেতরে বাচ্চাদের মতো লেখায় কিছু লাইন ছিল। আঙ্কেল, আপনি বাবার মতো মন খারাপ করবেন না, কারণ যে সবসময় মন খারাপ করে তার হৃদয় বৃষ্টির আবহাওয়ার মতো ঠান্ডা হয়ে যায়। আমার ভালো লাগে যখন আপনি হাসেন, যেমন মা আপনাকে দেখে হাসেন, কারণ তখন আমাদের বাড়ি খুব গরম লাগে। নিচে 3 জন মানুষের ছবি ছিল। একটি ছোট মেয়ে হাত তুলেছিল, একজন মহিলা টুপি পরেছিল এবং একজন পুরুষ শার্ট পরেছিল যে দুজনের জন্য একটি ছাতা ধরেছিল। রোহন অবাক হয়ে গেল। সে লেখাটি 2 বার, তারপর 3 বার পড়ল। কিছু একটা ধীরে ধীরে তার বুকে প্রবেশ করল। আওয়াজ করছিল না, কিন্তু বীজ ছিল। তার কয়েকদিন আগের সেই মুহূর্তটি মনে পড়ল, যখন সে পেছনের উঠোন দিয়ে যাচ্ছিল। পরি দৌড়ে এসে তার পায়ে জড়িয়ে ধরেছিল, হেসে উঠেছিল এবং তারপর সাথে সাথেই পিছিয়ে গিয়ে বলেছিল, দুঃখিত, আমার মনে হয়েছিল আপনি বাবা। সে তখন হেসেছিল। ধীরে ধীরে তার মাথায় হাত বুলিয়ে চলে গেছিল। সে ভাবেনি যে 3 বছরের মেয়েটি এত কিছু ভাবতে পারে। রোহন ঘড়ি দেখল। কোম্পানির মিটিং আর 30 মিনিটেরও কম সময়ের মধ্যে শুরু হতে যাচ্ছিল, কিন্তু গাড়িতে বসার পরিবর্তে সে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে তার কাজের ঘরে ফিরে এলো। ব্লেজার খুলল এবং কাগজের টুকরোটি ড্রয়ারে রাখল। সে তার সহকারীকে মিটিং স্থগিত করার জন্য কিছু বার্তা টাইপ করল। তারপর গাড়ির চাবি নিয়ে সোজা বাড়ির কাছে পদ্মফুলের হ্রদের দিকে চলে গেল। হ্রদের দিকে যাওয়ার রাস্তাটি ছিল বাঁকা। হালকা বাতাস তার চুলে বইছিল। সে গাড়ির জানালা খুলে দিল, যাতে বৃষ্টির পরের মাটির গন্ধ এবং রাস্তার ধারের ফুলের সুবাস ভেতরে আসতে পারে। কত সময় হয়ে গেছে যখন সে নিজেকে শান্ত থাকার অনুমতি দেয়নি। সন্ধ্যায় রোহন দেরিতে বাড়ি ফিরল।
যখন সে রান্নাঘর দিয়ে গেল সে দেখল যে প্রিয়া ডাল গরম করছে এবং কিছু সবজি ভাজছে। সে পুরনো টি শার্ট পরেছিল, হাত দ্রুত চলছিল, মুখে শান্তি ছিল, কিন্তু যখন তাদের চোখ মিলল তখন এক মুহূর্তের জন্য সামান্য দ্বিধা দেখা গেল। প্রিয়া, সে থামল। আজ রাতে তুমি আর পরি আমার সাথে খাও, আমার কিছু কথা বলার আছে। প্রিয়া ঘাবড়ে গেল। আপনি কি বলছেন? এটা কি শুধু বাড়ির একটি সাধারণ খাবার মনে করো? আমি পেছনের উঠোনে অপেক্ষা করব। এই বলে রোহন এগিয়ে গেল। তাকে বারণ করার সুযোগ দিল না। খাবার সাদামাটাভাবে পরিবেশন করা হয়েছিল। টক ডাল, সবজি এবং কাটা লালমরিচ সহ এক বাটি চাটনি। তিনজন মানুষ জামগাছের নিচে পুরনো কাঠের টেবিলের চারপাশে বসেছিল, যেখানে একটি লণ্ঠনের হলুদ আলো প্রতিটি মুখের উপর পড়ছিল। পরি খেতে খেতে তার স্কুলের গল্প শোনাচ্ছিল। আজ আমি ক্লাসের সবচেয়ে বড় ফুল বানিয়েছি। শিক্ষিকাও বলেছেন যে এটা আসল ফুলের মতো লাগছে, কিন্তু আমি বলেছি যে এই ফুল মাকে হাসানোর জন্য, সুন্দর দেখানোর জন্য নয়। রোহন ধীরে ধীরে হেসে উঠল। প্রিয়াও হাসল এবং তারপর দ্রুত মাথা নিচু করে তার অশ্রুসিক্ত চোখ লুকালো। এটি ছিল প্রথমবার যখন তারা একসাথে খাচ্ছিল। মালিক আর পরিচারিকার মধ্যে কোনো দূরত্ব ছিল না, কোনো বন্ধন বা দ্বিধা ছিল না যেমনটা আগের দিনগুলোতে ছিল। যখন খাওয়া প্রায় শেষ, প্রিয়া বাসন তুলছিল। ঠিক তখনই রোহন ধীরে ধীরে বলল, আমি ভাবতাম যে আমার জন্য শুধু আমার কাজ আর আমার মাই যথেষ্ট, কিন্তু আজ আমি বুঝতে পারলাম যে কখনো কখনো 3 বছরের একটি বাচ্চার শিশুসুলভ কবিতা আমি যে 100 প্রবন্ধ পড়েছি তার চেয়ে বেশি ভার বহন করে। প্রিয়া থেমে গেল। সে এগিয়ে বলল, পরি সেই কাগজের টুকরোটি আজ সকালে আমার পকেটে ভরেছিল, আর আমি প্রায় অর্ধেক দিন শুধু এই ভাবতে ঘুরছিলাম যে আমার কেন এত দমবন্ধ লাগছে। সে মাথা তুলল। তার চোখ গোল হয়ে গিয়েছিল। রোহন একটি হালকা শ্বাস নিল, আকাশের দিকে তাকালো এবং তারপর ঘুরে বলল, যদি কেউ তোমার আর পরীর সারা জীবন নিরাপত্তা দিতে চায়, তাহলে কি তুমি তাকে বিশ্বাস করতে পারবে? পরিবেশ থেমে গেল। ঝোপের নিচে ঝিঝি পোকার আওয়াজ সেই অদ্ভুত মুহূর্তে মিশে যাচ্ছিল। প্রিয়া ঘাবড়ে গেল। সে হাতে ধরা বাসন মোছার কাপড়টি শক্ত করে ধরল। কত বছর হয়ে গেছে যখন সে কোনো মানুষের কাছ থেকে এমন কথা শুনেছিল, কিন্তু তার হৃদয়ে তখনও সতর্কতার ঘণ্টা বাজছিল। সে কে ছিল? একজন একা মা যাকে প্রতারিত করা হয়েছে, যাকে ছেড়ে দেওয়া হয়েছে, যার বিশ্বাস ভেঙে দেওয়া হয়েছে। আপনি এমন কথা নিয়ে মজা করবেন না। প্রিয়া তার কণ্ঠস্বর হালকা রাখতে চাইল। রোহন নাড়ল। আমি মজা করছি না, আমি শুধু একটি সুযোগ হারাতে চাই না যেটা আমার আরও আগেই জানা উচিত ছিল। খাবার পরে পরি ঘরের ভেতরে চলে গেল। প্রিয়া দ্বিধা নিয়ে রোহনের দিকে তাকাতে লাগল। রোহন সাহেব, আমার জানা নেই কি বলবো। আমি শুধু আবার কারো উপর বিশ্বাস করতে ভয় পাই। আমি তোমাকে এখনই বিশ্বাস করতে বলছি না, শুধু। সে তার চোখের দিকে তাকালো। যদি কখনো তোমার ক্লান্ত অনুভব হয়, তবে একা থেকো না, আমাকে ডাকতে পারো। সে উত্তর দিল না, শুধু ধীরে ধীরে মাথা নাড়ল। সেই রাতে যখন প্রিয়া তার ঘরে ফিরল, সে ড্রয়ার খুলল, তার পুরনো নোটবুক আর কলম বের করল। সে ডায়েরি লিখল না, চিঠি লিখল না, সে শুধু একটি খালি পাতা খুলে তার উপর একটি লাইন লিখল, যদি কোনোদিন তুমি জিজ্ঞেস করো যে আমি তাকে দেখে কেন হাসতাম, তাহলে মনে হয় এই কারণে যে আমার মনে হয়েছিল আমি আরও একবার বিশ্বাস করতে পারি। জানলার বাইরে বাতাস ধীরে ধীরে গাছের মধ্যে দিয়ে যাচ্ছিল, আর তার হৃদয়ে একটি শান্ত আলো ধীরে ধীরে প্রবেশ করছিল। সেই দুপুরে জাতীয় মহাসড়কে সূর্যের আলো এমনভাবে পড়ছিল যেন রাস্তাটিকে পুড়িয়ে দেবে। রাস্তার দুপাশের গাছগুলো গরম বাতাসে নুয়ে পড়ছিল। রোহনের বিলাসবহুল গাড়ি একটি নির্জন মোড়ে হঠাৎ থেমে গেল। পেছনের বাঁ টায়ারটি এমনভাবে পাংচার হয়ে গেছিল যেন কোনো ধারালো জিনিসের ওপর উঠেছে। সে বাইরে এলো, টায়ারটি দেখে ভ্রু কুঁচকে গেল এবং তারপর সরঞ্জাম বের করার জন্য ডিক্কি খুলল। যখন সে সংগ্রাম করছিল, প্রিয়া, যে তার সাথে একটি বাইরের এলাকার জমি দেখতে গিয়েছিল, সেও গাড়ি থেকে নামল এবং একটি পাতলা জ্যাকেট দিয়ে রোদ থেকে বাঁচার চেষ্টা করল। আপনি ছেড়ে দিন, আমি করে দেব, প্রিয়া কোনো দ্বিধা ছাড়াই বলল। না, দরকার নেই, এই কাজ। রোহন একটু ইস্ততস্ত করল। আমি প্রায় 3 বছর একটি গাড়ি ধোয়ার দোকানে কাজ করেছি। টায়ার পরিবর্তন করা আমার জন্য চা বানানোর চেয়েও দ্রুত। প্রিয়া ধীরে ধীরে হাসল এবং তার আস্তিন গুটিয়ে নেওয়ার জন্য ঝুঁকি গেল। রোহন অবাক হয়ে তার সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটিকে দেখতে লাগল। তাকে মোটেও দুর্বল মনে হচ্ছিল না। তীব্র রোদে ঘামে তার পিঠ ভিজে গিয়েছিল।
কিন্তু প্রিয়ার মুখ ছিল শান্ত। এমনকি সে কখনো কখনো ধীরে ধীরে শীষও বাজাচ্ছিল। নাট খোলা, জ্যাক তোলা এবং টায়ার বদলানোর তার নড়াচড়া একজন অভিজ্ঞ মেকানিকের মতো নিখুঁত এবং দক্ষ ছিল। সে কিছু বলল না, শুধু পাশে বসে গেল এবং কিছু ছোটখাটো কাজে সাহায্য করতে লাগল। দুইজন ভর দুপুরে রাস্তার ধুলো এবং ঝিঞ্জি পোকার আওয়াজের মধ্যে তারা একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠল। একটি সত্যিকারের হাসি, কোনো কারণ ছাড়া। সামান্য দূরে একজন বৃদ্ধ লোক, যে একটি ছেঁড়া ছাতার নিচে একটি ছোট্ট দোকানে জল বিক্রি করছিল, চুপচাপ দেখছিল। সে তাদের এমনভাবে দেখছিল যেন জীবনে কিছু বিরল দেখছে, একটি সম্পর্ক যা সবচেয়ে সাধারণ জিনিস থেকে শুরু হয়। যখন সব কাজ শেষ হলো, প্রিয়া তার হাত ঝেড়ে তার আস্তিনের ধার দিয়ে কপাল মুছল। হয়ে গেল, ধন্যবাদ যে অতিরিক্ত টায়ারটি ঠিক ছিল। রোহন গাড়ির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছিল। তার মুখ ক্লান্ত ছিল, আবার অদ্ভুতভাবে হালকাও। একজন সিইওর মতো নয় যে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে, বরং এমন একজন মানুষের মতো যাকে তার ব্যস্ত জীবনের মধ্যে কোনো ভুলে যাওয়া পুরনো স্মৃতি ফিরে পেয়েছে। প্রিয়া, সে হঠাৎ ধীর কণ্ঠে বলল, যদি আমি সিইও না হতাম, তবে কি তুমি ভাবতে পারতে যে তুমি আমার জীবনসঙ্গী হতে পারতে? এই প্রশ্নটি ভর দুপুরে কোনো আড়ম্বর ছাড়াই এলো। প্রিয়া চমকে গেল এবং তারপর হেসে উঠল। যদি আপনি সিইও না হতেন, তাহলে আমি আপনার সাথে দেখাই করতে পারতাম না। রোহনও হেসে উঠল, কিন্তু তারপর সে চুপচাপ তার ভেতরের পকেট থেকে একটি ছোট মক্ষমলের বাক্স বের করল, যা না তো জমক না তো লোক দেখানো। যখন সে সেটি খুলল, ভেতরে একটি সাধারণ রূপার আংটি ছিল। কোনো পাথর ছিল না, কোনো হিরে ছিল না, শুধু আংটির ভেতরে একটি লাইনে কিছু শব্দ খোদাই করা ছিল, পড়ি সবসময় হৃদয়। প্রিয়া অবাক হয়ে গেল। তুমি এখনই উত্তর দিতে পারবে না, কিন্তু তুমি হ্যাঁ বলো বা না, আমি অপেক্ষা করতে চাই, রোহন বলল। তার চোখ তার ওপর থেকে সরেনি। দুপুরের বাতাস বইল, প্রিয়ার এলোমেলো চুল উড়িয়ে দিল। সে আংটির দিকে তাকালো, তারপর তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে তাকালো। এখন সে শীতল সিইও রোহন ছিল না, বরং এমন একজন মানুষ যে শুনতে জানত, যে অন্য কারো বাচ্চার নাম নিজের হৃদয়ে রাখতে জানত। আপনি কি নিশ্চিত? সে গভীর কণ্ঠে জিজ্ঞেস করল। আমি কোনো মিষ্টি সরল মেয়ে নই যার গায়ে কোনো আঁচড় নেই। আমি একজন একা মা, যাকে প্রতারিত করা হয়েছে, যে দেউলিয়া হয়ে গেছে, যাকে তার মেয়েকে লালন পালন করার জন্য সবকিছু করতে হয়েছে। তুমি এমন বলেই আমি তোমাকে ছাড়া এগোতে পারি না, সে ধীরে ধীরে উত্তর দিল। প্রিয়া বাক্সটি নিল, তাকে তার হ্যান্ডব্যাগে রেখে দিল। পড়ল না, মানা করল না, সে শুধু বলল, তাড়াতাড়ি কোনো প্রতিশ্রুতি দেবেন না, যদি আপনি সেই ঝড়ের অভিজ্ঞতা না নিয়ে থাকেন যা একজন একা মা প্রতিদিন মোকাবিলা করে। রোহন মাথা নাড়ল, কোনো চাপ দিল না, কোনো দাবি করল না, শুধু সেখানেই দাঁড়িয়ে রইল, হাত গাড়ির ছাদে। তার চোখ তাকে আবার যাত্রী আসনে ফিরে যেতে দেখল। বৃদ্ধ জল বিক্রেতা এখন বলল, তোমাদের দুইজনের মধ্যে অনেক ভালোবাসা আছে, কিন্তু ভালোবাসাকে সামলাতে হয়। কিছু মানুষের জীবনে একে অপরের মতো মানুষ খুঁজে পেতে 10 বছর লেগে যায়। রোহন ধীরে ধীরে মাথা নিচু করে ধন্যবাদ বলল। ফিরে আসার সময় তারা দুইজনে বেশি কথা বলেননি, কিন্তু গাড়িতে এখন আগের মতো নীরবতা এবং উত্তেজনা ছিল না। পরি পিছনের সিটে ঘুমোচ্ছিল, তার মুখে এখনও অর্ধেক খাওয়া ললিপপ ছিল। প্রিয়া ধীরে ধীরে ঘুরে তার মেয়েকে ধরল। তার চোখ অসাবধানতাবশত আয়নায় পড়ল, যেখানে রোহন তাকে খুব হালকা দৃষ্টিতে দেখছিল। একটি এমন দৃষ্টি যেখানে এখন কোনো দূরত্ব ছিল না, কোনো দ্বিধা ছিল না, শুধু কিছু অপেক্ষা ছিল, কিছু আশা ছিল। সেই রাতে যখন প্রিয়া পরীর পোশাক পরিবর্তন করছিল, সে দেখল যে তার মেয়ের শার্টের ছোট পকেটে একটি কাগজের টুকরো পরিপাটি করে রাখা আছে। যদি রোহন আঙ্কেল নতুন বাবা হন, তাহলে কি মা বেশি হাসবে? প্রিয়া হেসে উঠল এবং তারপর কেঁদে উঠল। সে তার মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরল, তার কপালে চুমু খেল। আমি জানি না আমার বাচ্চা, কিন্তু আমি আরও একবার বিশ্বাস করতে শিখব, তোমার খাতিরে। ভিলার পিছনে ছোট রান্নাঘরে শান্ত পরিবেশের মধ্যে সিঙ্ক থেকে জল প্রবাহের আওয়াজ আসছিল। প্রিয়া বসার ঘরের দিকে পিঠ করে দাঁড়িয়েছিল, হাত এখনও শেষ বাটিটি ধরছিল। আলো তার ক্লান্ত মুখের ওপর পড়ছিল, যা একটি দীর্ঘদিনের পরে ছিল। বসার ঘরে পড়ি একটি কাগজে কিছু আঁকছিল এবং সাবিত্রীজি এইমাত্র রিমোটের বোতাম টিপেছিলেন। টিভিতে সন্ধ্যার সংবাদ বুলেটিন শুরু হয়ে গিয়েছিল। সংবাদ পাঠকের কণ্ঠস্বর একরকম ছিল, না খুব জোরে, না খুব পরিষ্কার, যতক্ষণ না স্ক্রিনে আসা একটি ছবি ঘরের পরিবেশকে হঠাৎ পরিবর্তন করে দিল। দুবাই গ্রুপ এবং একটি নতুন সিঙ্গাপুরের অংশীদারের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব স্বাক্ষর অনুষ্ঠানে তরুণ সিইও এবং গ্রুপের প্রতিনিধি শ্রী রোহন একটি প্রভাবশালী বক্তৃতা দিলেন। এর সাথে একটি পরিচিত গায়ে কাটা দেওয়া ছবি এলো। রোহন মঞ্চে সোজা দাঁড়িয়ে, সামনে মাইক, মুখে চিরকালের মতো শান্ত হাসি, কিন্তু যে লোকটি তার পাশে দাঁড়িয়ে হাত মেলাচ্ছিল, যার ওপর আলো পড়ছিল, সে সেই লোকটি ছিল
যাকে প্রিয়া তার জীবনে দ্বিতীয়বার কখনো দেখতে চায়নি। প্রিয়া হাত থেকে বাটিটি সিঙ্কে ফেলে দিল। খট। সাবিত্রীজি ফিরলেন। পরি তখনও ছবি আঁকছিল, কিন্তু কৌতূহল নিয়ে উপরে তাকালো। মা, ওই আঙ্কেল পুরনো বাবার মতো লাগছে কেন? প্রিয়ার শরীর থেকে যেন সমস্ত রক্ত বেরিয়ে গেল। তার হাত কাঁপতে লাগল। সে ধীরে ধীরে বসার ঘরের দিকে এগিয়ে গেল। তার চোখ সরাসরি স্ক্রিনের দিকে দেখার সাহস করছিল না। সেই লোকটির মুখ, তার প্রাক্তন স্বামীর, স্পষ্ট দেখা যাচ্ছিল। প্রতিটি ভাঁজ, প্রতিটি পরিচিত অঙ্গভঙ্গি। যদিও 5 বছরেরও বেশি সময় হয়ে গিয়েছিল, যদিও সে বুড়ো হয়ে গিয়েছিল, যদিও সে চুল কাটিয়েছিল, সে তাকে তবুও চিনতে পারল। কিভাবে ভুলতে পারত তাকে, যে তার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছিল? রোহনও সেখানেই ছিল, সোফায় বসে। তার চোখ টিভির দিকে স্থির ছিল। সে কয়েক মিনিট আগে টিভি চালু করেছিল। সে জানত না যে আজ রাতে এই সাধারণ সংবাদ বুলেটিন তার ওপর একটা বোমা ফেলবে, এক নীরব বোমা। প্রিয়া তার কণ্ঠস্বর দমন করার চেষ্টা করল, রান্নাঘরের দিকে পিছু হটতে শুরু করল। কিন্তু যেই সে ফিরল, সে চেয়ার সরে যাওয়ার শব্দ শুনল। রোহন উঠে দাঁড়ালো। কোনো কথা না বলে সোজা উপরের দিকে চলে গেল। না দ্রুত, না ধীরে, কিন্তু শীতল। এত শীতল যে গায়ে কাঁটা দিয়ে উঠল। রোহন, সাবিত্রীজি ধীরে ধীরে ডাকলেন, কিন্তু সে ফিরল না। ঘরটি হঠাৎ অদ্ভুতভাবে খালি হয়ে গেল। টিভি তখনও চলছিল, কিন্তু এখন কারও তার বিষয়বস্তুতে কোনো আগ্রহ ছিল না। প্রিয়া পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার হৃদয় যেন কেউ চেপে ধরেছে। অতীত ফিরে আসার জন্য নয়, বরং রোহনের চোখ থেকে। সেই চোখগুলিতে কোনো অভিযোগ ছিল না, কোনো সন্দেহ ছিল না, কিন্তু আগের মতো উষ্ণতাও ছিল না। সেই রাতে প্রিয়া ঘুমাতে পারল না। সে ঘরে পরীকে শক্ত করে জড়িয়ে বসে থাকল। তার হৃদয় অতীত আর বর্তমানের মধ্যে দ্বিধাগ্রস্ত ছিল। তার আগেই বলা উচিত ছিল। প্রথমবার দুবাই গ্রুপের নামটি দেখার সময় তার বলা উচিত ছিল। কয়েক বছর আগে তার প্রাক্তন স্বামী এটি কেনার জন্য আবেদন করেছিল, তারপর দেউলিয়া হয়ে পালিয়ে গিয়েছিল এবং তারপর একটি নতুন কোম্পানির সাথে ফিরে এসেছিল, যা এখন রোহনের কৌশলগত অংশীদার হয়ে উঠেছে। কিন্তু সে চুপ ছিল। লুকানোর জন্য নয়, শুধু ব্যথা খুব বেশি ছিল। পরের দিন সকালে প্রিয়া যথারীতি নাস্তা তৈরি করল, কিন্তু যখন সে টেবিলে রাখল, সে দেখল যে রোহনের জায়গা খালি। কফির কাপ ভরা হয়নি। কেউ জিজ্ঞেস করল না যে আজ কি তৈরি হয়েছে। কেউ জিজ্ঞেস করল না যে পরি উঠেছে কিনা। সাবিত্রীজিও সেখানে চুপচাপ বসেছিলেন। তোমার মাকে কিছু বোঝানোর দরকার নেই, যদি তুমি প্রস্তুত না হও, তিনি ধীরে ধীরে বললেন। চোখ প্রিয়ার ওপর নয়, বরং তার চায়ের কাপের দিকে স্থির ছিল। মা! প্রিয়া ধীরে ধীরে ডাকল, কিন্তু তার গলা রুদ্ধ হয়ে গেল। আমি শুধু একটি প্রশ্ন করব। সাবিত্রীজি ফিরলেন। প্রথমবারের মতো তাদের চোখে গাম্ভীর্য ছিল। তুমি কি এখনো রোহনকে ভালোবাসো? প্রিয়া অনেকক্ষণ মাথা নিচু করে রইল, তারপর ধীরে ধীরে মাথা নাড়ল। দুপুরে একজন পরিচারিকা প্রিয়ার জন্য ফোন নিয়ে এলো। প্রিয়াজি, ইন্টারনেটে আপনার ছবি ছাপা হয়েছে। প্রিয়া ফোন নিল। তার চোখ বড় হয়ে গেল। স্ক্রিনে একটি অনলাইন নিবন্ধ ছিল, যার শিরোনাম অস্পষ্ট কিন্তু তিক্ত ছিল। প্রতিদ্বন্দ্বী গ্রুপের প্রাক্তন সদস্য সিইও রোহনের সাথে দেখা দিয়েছেন। এর পিছনে কি কোনো ষড়যন্ত্র আছে? ছবিতে প্রিয়া কয়েকদিন আগে একটি ছোট অনুষ্ঠানে রোহনের পিছনে দাঁড়িয়েছিল, যা দূর থেকে তোলা হয়েছিল। সে জানতও না। প্রিয়ার হাত আলগা হয়ে গেল। পুরো শরীর কাঁপতে লাগল। সবকিছু একটি দুঃস্বপ্নের মতো ফিরে আসছিল। সেই সন্ধ্যায় রোহন বাড়ি ফিরল না। প্রিয়া পেছনের বাগানে হাঁটছিল, যেখানে জাম গাছে ফল ধরছিল। রোদ তার কাঁধে পড়ছিল, পুড়িয়ে দিচ্ছিল, কিন্তু তার কেন যেন ঠান্ডা লাগছে। তার নিজের লেখা সেই চিঠির কথা মনে পড়ল। সেই চিঠি, যার কোনো ঠিকানা ছিল না, কোনো প্রাপক ছিল না, শুধু একজনকে ধন্যবাদ জানানোর জন্য ছিল, যে তার মেয়েকে একটি শান্ত কাঁধে ঘুমোতে দিয়েছিল। এখন সেই কাঁধ ঘুরে গেছে। ভিলা এত শান্ত ছিল যে ভয়ঙ্কর লাগছিল। রাতের খাবারে কেউ কিছু বলল না। পরি স্বাভাবিকের চেয়ে কম খেল। প্রিয়া চুপচাপ বাসন ধুচ্ছিল। তার শূন্য চোখ থেকে একটিও অশ্রু ঝরল না, কারণ সে জানত যে এবার হয়তো কেউ সহজে ক্ষমা করবে না। সেই সকালে ভিলার স্টাডি রুমের মোটা পর্দা থেকে আলো তখনও পুরোপুরি প্রবেশ করেনি যে প্রিয়া ভেতরে ঢুকল, বরাবরের মতো গরম চায়ের ট্রে টেবিলের উপর রাখার জন্য। কিন্তু সামনের দৃশ্য দেখে সে থমকে গেল। সাবিত্রীজি।